অ্যালাউ করতে পারি না। একজনকে দিলে এরকম আরেকজন চাইবে। এরকম লাইব্রেরিতে সিট ভাড়া দিয়ে তো আমি তাহলে মাসে 3 4 লাখ টাকা ইনকাম করতে পারবো। আমি তো টাকা পয়সার জন্য অত যে কোনো কাজ করি না। নাহলে তোমার এখানে 20 টাকা ইনভেস্টমেন্ট আছে, এগুলো দিয়ে আমি 10টা গাড়ি নিয়ে রাস্তায় লাইনে লাগাই দিলে সন্ধ্যাবেলায় মানে চিরঙ্গলাতে পোস্টিং নিয়ে কলেজের গেটে বিকালে বসে থাকবো, পান খাবো, পায়ের উপর পা তুলে দিয়ে গাড়ির ড্রাইভাররা এসে আমাকে টাকাগুলো দিনের জমাটা দিবে। বহুত টিয়ার মালিক হয়ে যেত। শুধু টিয়া পয়সা জীবন উদ্দেশ্য থাকে নাকি? ঠিক না? এখানে এ- এখন যে ছেলেটার কথা বলছিলাম, শেষমেশ সে সমী, সমী হচ্ছে তথ্য ক্যাডার, আমাদের স্টুডেন্ট ছিল, ইনফরমেশন ক্যাডার। সে আমাদের এখানে ক্লাসও নিত, হিসেবে প্রতিষ্ঠানে তার একটা বড় প্রভাব আছে। সমীর মাধ্যমে রুবেল ভাইকে রিকোয়েস্ট করিয়ে সে এখানে লাইব্রেরিতে পড়া শুরু করছে। পরে জানলাম আমি, 1 1.5 বছর পরে সেই লাইন থেকে ছুটে এখন কোথায় চলে গেছে। কথা বলছো কিনা? এই জন্য অসময়ে হাইপার হওয়া ভালো না, অসময়ে বেশি সিরিয়াস হওয়া ভালো না। যারা এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছো, ক্লাস গুলাতে কনসিস্টেন্সি রাখবা। এই রাইটিং স্কিল ডেভেলপ করা, এখানে যে এখন তো সবগুলো ক্লাস ওই রিটেন হচ্ছে। আচ্ছা, আরবিন স্যার পড়ানোর সময় বিজ্ঞান যেটা পড়াইছে ওটা বাসায় গিয়ে কি আবার একটু দেখছো? হ্যাঁ, বাসায় গিয়ে একটু দেখলে পড়াটা কিন্তু এবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, পুরো ডিটেলসটা একবার পড়ে নিলে অনেক বেশি কাজে আসবে। মানে ডাক্তার আরবিন তো এখানে আসলে ক্লাস নেওয়ার কথা না, ওকে পেমেন্ট দিয়ে তুমি নিতে পারবে না, তো ও ডাক্তার হিসেবে অনেক ভালো মানের ডাক্তার। অনেকে হয়তো ছিল না, মেডিকেল স্টুডেন্ট থাকতেই সে অনেক বেশি নাম করা ছিল। এবং আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওখানে 44টা ফ্ল্যাটের মধ্যে 38টা ডাক্তার। মানে ডাক্তারদের সাথে আমার উঠা বসা। তো ওর আশেপাশে ওর চিনে, এরা সবাই ওর ব্যাপারে অনেক বেশি উচ্ছ্বসিত, প্রশংসা। তো এখানে আসে আমার বন্ধু, মানে এখানে ফ্রেন্ড হওয়ার কারণে, সম্পর্কের খাতিরে এই মানের একটা শিক্ষকের ক্লাস পাচ্ছ, এটা পজিটিভ। ঠিক আছে? আর চিকিৎসা থাকলে স্যারের সাথে দেখা করে ওষুধগুলো লিখে নিবা, ওইদিকে তো 1,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। ঠিক না? বোধ কি জানেন নাম দিয়া ডাক্তার, মানুষ সবার মেধাতে সমান হয় না, ও তো অনেক আক্ষরিক করতে অনেক ভালো ভাবে ডাক্তার। তো এখন আমরা কি দেখবো বলো? কি দেখবো? হ্যাঁ, 46 এর রিটেনের কোয়েশ্চেনটা সরাসরি, এটা কি কি কোনো হ্যাং হয়েছে বা এরকম কিছু নাকি? আচ্ছা, আসবে। আহ, এখন আমাদের এখানে 46 এর রিটেনের কোয়েশ্চেন আমি নিয়ে আসছি। প্রশ্নটা আমরা পড়বো ধাপে ধাপে, কিন্তু আগে তুমি এক নজরে দেখো প্রশ্নটা। 45 এর প্রশ্নটাও এখানে কেউ কেউ দেখছো, ওরিয়েন্টেশনের সময় আমি একদিন 45 এর প্রশ্নটা দেখাইছিলাম। 45 এর তুলনায় 46 এর প্রশ্ন অনেক সহজ আসছে। তো তোমার বারে যদি সহজ না আসে, ইংরেজি রিটেন পরীক্ষায়, বিসিএস রিটেন পরীক্ষায় ইংরেজি তুমি ক্যাডার হবা হবা না তার ডিসাইডার হচ্ছে ইংরেজি, এতে কোনো সন্দেহ নাই। এই কথার বাইরে যদি কেউ অন্য কথা বলে তাহলে এ কিছু বুঝে না। ক্লিয়ার কথা হচ্ছে, ইংরেজিটা যদি ভালো করো ক্যাডার হবা অথবা হবা না, সরাসরি ক্লিয়ার কথাবার্তা। এমন পরীক্ষাও আছে, নাম ধরে বলি, 38, 38 রিটেন, 38 রিটেন ব্যাচে পোলাফাইন ইংলিশ পরীক্ষা দেওয়ার পরে এরপরে রিটেনের পরীক্ষাগুলো আর দিতে যায় নাই। মানে ফেল করবে, ইংলিশে ফেল, মানে বাকি পরীক্ষাগুলো দিয়ে আর লাভ কি? তো 38 এর বা যে কোনো একটা রেগুলার ব্যাচের একটা স্টুডেন্ট রিটেনে পরীক্ষা দিতে যাওয়া মানে কি জানো? এর আগে 2 বছর 1.5 বছর সে শ্রম দিছে, তারপরে প্রিলি পাস করছে, রিটেনের জন্য আরো 6 মাস পড়াশোনা করছে, তারপরে রিটেন পরীক্ষা দিতে গিয়ে দেখতেছে যে রিটেনে ফেল করবে, এই জন্য এটা বাকি পরীক্ষাগুলো সে দিচ্ছে না। এই ব্যাপারটা খুব প্যাথেটিক না? এটা কঠিন, এটা কঠিনও মাঝে মাঝে চলে আসে। তাহলে আসো, এটা কিন্তু সহজ, আগে থেকেই বলে দিচ্ছি। এটা আমরা একেবারে পড়বো আজকে, প্র্যাকটিক্যাল একটা সরাসরি রিটেনের প্রশ্ন পড়া, এটাই তোমার জন্য মূল কাজ। তাহলে তুমি নিজেকে কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে, এই প্রশ্নটাতে কোন জায়গায় তুমি ভালো পারো, কোন জায়গায় তোমার উইকনেস আছে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। তুমি তোমার এক জায়গায় স্ট্রেংথ থাকবে, আরেকজনের আরেক জায়গায় স্ট্রেংথ থাকবে, তুমি কোন জায়গায় উইক এটা ম্যান টু ম্যান ভেরি করবে বলে প্র্যাকটিক্যাল প্রশ্ন থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষা 4 ঘন্টার,
ফুল মার্কস 200, মার্কস গুলো পাশে দেখানো হয়েছে। এই হচ্ছে এই প্রশ্ন। তাহলে প্রশ্নের মধ্যে প্রথমে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে টোটাল প্যাসেজ। এত ইজি প্যাসেজ বিসিএস এ আমি আগে কখনো দেখিনি, খুব সহজ, তেমন কোনো কঠিন শব্দ নাই। এবার 1 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। রাইট দা কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। প্রশ্নটা বুঝে নাও আগে, আমরা একবার প্রশ্নটা বুঝবো, তারপর আমরা প্যাসেজটাও আবার পড়বো। রাইট দা, কি লিখছে, কন্টেক্সচুয়াল মিনিং। কনটেক্সট বুঝো, কনটেক্সট, কনটেক্সট কি জিনিস বলো তো? দেখো, আমি যদি বলি এখানে, ভালোভাবে খেয়াল করবা, একবারে জীবনের জন্য কনটেক্সট ক্লিয়ার হয়ে যাবে। আই লাভ মাই কাকে ভালোবাসি। আবার লিখলাম আই লাভ মাই গার্লফ্রেন্ড, আরেকটা বাক্য। আবার লিখলাম আই লাভ মাই সিস্টার। এবার লিখলাম আই লাভ মাই, আমার একটা কুকুর আছে, ডগ আছে, মাই ডগ। 4টা সেন্টেন্সেই লাভ শব্দটা আছে। কনটেক্সট বুঝাচ্ছি। কনটেক্সট ব্যাপারটা কি জিনিস? কনটেক্সট মানে হচ্ছে পূর্বাপর। কনটেক্সটের আক্ষরিক অর্থ হচ্ছে পরিস্থিতি, পরিস্থিতি, সিচুয়েশন, সিচুয়েশন, ঠিক না? একটা শব্দ যেই সিচুয়েশনে থাকবে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন তার অর্থের মধ্যে একটা পরিবর্তন আসবে। লেটস চেক, দেখি এই বাক্যটাতে তোমরা আমাকে ব্যাপারটাকে বুঝাও। এখানে একটা লাভ আছে, লাভ আছে, লাভ লাভ আছে না? এই লাভের অর্থ কি? আই লাভ মাই মম মিন্স আই রেসপেক্ট মাই মম, isn't it? I respect, here is a great respect for my mom in my heart. এটা লাভ মানে কি? রেসপেক্ট। কিন্তু এখানে যদি আই লাভ মাই ডগ বলি, এখানে তুমি যদি রেসপেক্ট বলো, কুত্তারে কি আমরা রেসপেক্ট করি? একটু আদর করি, তাও মাথার উপর পা পা দিয়ে, জুতাটাও খুলি না জুতা দিয়ে। এটাকে যদি তুমি রেসপেক্ট বলো, তাহলে মায়ের শব্দটা কি হবে? তাহলে এখানে কি রেসপেকশনের কাছাকাছিও আছে? না। তাহলে এখানে লাভ মানে মূলত আমার জাস্ট পছন্দ। ইটস আ পেট, ইট টেকস কেয়ার ফর মি আ লট, দ্যাটস হোয়াই আই সিম্পলি লাইক ইট। আই লাভ মানে আই লাইক। এবার আসো, আই লাভ মাই গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের প্রতি যে ভালোবাসা, এখানে একটা বায়োলজিক্যাল অ্যাট্রাকশন আছে। গার্লফ্রেন্ডে কিস করার জন্য রিক্সায় রিক্সা ভাড়া করে পর্দাটা টেনে দিয়ে বৃষ্টির সময় পেছনে তাকে, আমি ক্যাম্পাস ইউনিভার্সিটি যাওয়ার জন্য 16 শহরের এই পাশে শপিং এর সামনে বসে আছি, স্কুল ড্রেস পরা 2 জন, একজন একজনের ধরছে রিক্সার মধ্যে। হ্যাঁ, আমি তো সামনে, আমার সামনে পড়ে গেছে, জুড়ে এমন ভাবে একটা ডাক দিছি, ভয় পেয়ে গেছে ছেলেটা, রিক্সা থেকে নেমে দৌড় দিয়ে পালাইছে গার্লফ্রেন্ডে ফেলে। তাহলে এরকম মানে নিরাপত্তাহীনতায় যে মেয়েরে ফেলে চলে গেছে, ওইরকম বয়ফ্রেন্ড বানাইও না। আমার ইউনিভার্সিটি লাইফে প্র্যাকটিক্যালি করছে, জুড়ে ডাক দিছে, ও মনে ও কেমন ভয় পাইছে আল্লাহ জানে, রিক্সা থেকে লাফ দিয়ে এসে দৌড় মারছে। তাহলে বায়োলজিক্যাল কি আছে? এটা ন্যাচারাল কথাবার্তা, অ্যাট্রাকশন আছে। কিন্তু আমাদের বোনদের প্রতি কি আমাদের এরকম অ্যাট্রাকশন জীবনেও কালে বদ্রে সে যদি প্রিন্সেস ডাইনাও হয়, কোনো কালে কাজ করে? করে না। বেসিক না কথাটা? কোনো কালে করে না। তাহলে এখানে আমাদের লাভের অর্থ হচ্ছে অ্যাট্রাকশন, সে হোয়াট এভার বায়োলজিক্যাল অ্যাট্রাকশন। এখানে মনে করো বোনের প্রতি যেই ভালোবাসা, এটা মনে করো অ্যাফেকশন, আদর। তাহলে দ্য ভেরি কমন ওয়ার্ড এভার, লাভ, ঠিক না? দ্য মোস্ট মোস্ট ইউজড ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। অন্যান্য ভাষায় মনে করো তার জন্য ট্রেনে জায়গা রাখতাম, তাকে কষ্ট করে আরেক বন্ধু থেকে নোট কালেক্ট করে তার জন্য নোটটা দিয়ে দিতাম, কোনো কালে না আসলে প্রক্সি দিতাম তার জন্য, তারে কতভাবে বুঝাইছি তারা আমার ভাল লাগে, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ারের মাঝামাঝি গিয়ে আমি বুঝতে পারছি
তার একটা সে মাস্টার্সের আর একটা ভাইয়ার সাথে লাইনে আছে, আমি আসলে আমার কোনো জায়গা এখানে নাই। এখন আমার উচিত ছিল আসলে সহজ কাজটা করা, শুরুতেই ট্রেন থেকে নেমে একটা ফুল নিয়ে হাঁটু গেটের সামনে দাঁড়িয়ে তোমারে আমার ভাল লাগে কথাটা বলে দেওয়া, হ্যাঁ বা না পেয়ে অন্যদিকে পথ খোঁজা। এই 1.5 বছর কষ্ট করতে হইতো না, ঠিক না? আমি বুঝাতে চাচ্ছিলাম কি জানো, অনেক ভাবে কাজ করে তুমি ভালোবাসা বুঝাও, যতদিন পর্যন্ত আই লাভ ইউ বলো নাই ততদিন ক্লিয়ার এক্সপ্রেশনটা আসে না, ঠিক না? আই লাভ ইউ ব্যাপারটা কেন এত কথা বলছি, এটা হচ্ছে অন্যান্য ভাষার মানুষরাও আই লাভ ইউ বলে নিজের ভাবটা প্রকাশ করে। সবচেয়ে কমন শব্দটার যেখানে যেখানেই চেঞ্জ সেখানেই অর্থের পরিবর্তন। দিস ইজ কল্ড কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড। এখন বুঝছো? কনটেক্সট মানে পরিস্থিতি, যেখানে যাবে সেখানে অর্থ চেঞ্জ হয়ে যাবে। তুমি কন্টেক্সচুয়াল মিনিং মানে মাঝে মধ্যে কোথাও কোথাও চেঞ্জ হবে এরকম না, প্রতিটি বাক্যে প্রতিটি শব্দের অর্থ আলাদা। চলে বললে কেন একটা কথা, রিল কালকে পরশু আমি তোমার চোখে পড়ছে, বলছে ডিকশনারির আচরণটা খেয়াল করছো? সারা ডিকশনারি জুড়ে একটি শব্দকে ব্যাখ্যা করার জন্য আরেকটি শব্দ দিই, ওটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটি শব্দ দিই, শব্দ আর শব্দ। ডিকশনারি আসলে তেমন কিছু না, মানে ডিকশনারিতে এই জন্য ভাব প্রকাশের জন্য ডিকশনারি যথেষ্ট না। এই জন্য কন্টেক্সচুয়াল মিনিংটা একটা শব্দ হাজার হাজার জায়গায় এক অর্থ দিবে এরকম না, প্রতিটি বাক্যে কোটি কোটি সেন্টেন্সে কোটি কোটি অর্থ সে আসলে দিবে। এটাকে বলা হয় কি? কন্টেক্সচুয়াল মিনিং বলো না, এটাকে বলা হয় কি? কন্টেক্সচুয়াল মিনিং। বিসিএসএফ সব সময়ই কন্টেক্সচুয়াল মিনিং নিয়ে প্রশ্ন আসবে, এবং এবং এবারেও আসছে। এটা খেয়াল করো, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কি, কন্টেক্সচুয়াল কন্টেক্সচুয়াল meaning of the following words in English, the words are underlined in the text, underline করে দেয়া আছে। তাহলে 1 নম্বর প্রশ্নটা খেয়াল করলাম। এবার দেখো, এগুলা আমি প্রশ্নগুলো আন্ডারলাইন করে আমি মানে সলিউশনটা রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। এবার নাও কোশ্চেন নাম্বার 2, মার্ক দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ট্রু অর ফলস। বেশি সহজ লাগছে না? বিসিএস টেক্সট যেহেতু সহজ, এই প্রশ্ন বিসিএস এর দেওয়াটা যে প্রশ্ন করছে আবুল্লা টাইপের মানুষ, মানে কোনো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার দরকার না? এটা স্ট্যান্ডার্ডের বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ট্রু ফলস কি বিসিএস দেবে? তুমি কখনো এত সোজা সোজা প্রশ্ন হবে আমি ভাবিনি। এখন যদি ভবিষ্যতে আসে তাহলে তো ভালো। এই এগুলা হচ্ছে বাক্যগুলো লম্বা লম্বা করে ট্রু ফলস এর জন্য দেওয়া হয়েছিল। নাও কোশ্চেন নাম 3, change the following words as directed and make sentence with the changed word. তাহলে এখানে প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করতে হয়। তোমাকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে, মনে করো এটা আগে আসতে অন্যভাবে, এটা স্ট্যান্ডার্ড, এটা গ্রামারের বেসিক জায়গা থেকে। এখানে মনে করো এই সব তোমাকে দিয়েছে হোম শব্দটা, বলা হচ্ছে হোম শব্দের অ্যাডভার্ব লিখো, এবং ওই হ্যাঁ হোম ওয়ার্ড শুদ্ধ, হোমলিও শুদ্ধ, কথা বুঝছো? হ্যাঁ, এখন দেখো অ্যাডভার্ব করতে বলেছে, এবং 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 বাক্যটা তৈরি করতে হবে কি দিয়ে? যে শব্দ যে অ্যাডভার্বটা বানাইছে ওটা দিয়ে। এই জায়গায় প্রশ্ন অনেকভাবে আসে। এই জায়গায় প্রশ্ন আসবে কন্টেক্সচুয়াল মিনিং লিখো, ওটা দিয়ে বাক্য তৈরি করো। ওটা তেমন আসতে দেখা যায় না, কন্টেক্সচুয়াল মিনিংটা মিনিং এর মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখছি আমরা বারবার। এখানে দেখবা রাইট এন্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক সেন্টেন্স উইথ এন্টোনিম। রাইট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক সেন্টেন্স উইথ সিনোনিম। রাইট এন্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক সেন্টেন্স উইথ দ্য কিওয়ার্ডস। বিভিন্ন ভাবে আসতে পারে। মানে এই জন্য প্রশ্নটা তোমাকে বুঝতে হবে পরিবর্তিত শব্দ দিয়ে বাক্য বানাবো নাকি এই কিওয়ার্ড দিয়ে বাক্য বানাবো। তাহলে এটা ছিল কোশ্চেন নং 3 নাকি 4? এবার না 3 ছিল, এবার আসো 4। এই যে দেখো এখানে গিভ অ্যান্টোনিম অফ ইচ ওয়ার্ড, অ্যান্টোনিম দিতে বলছে কিন্তু বাক্য বানাইতে বলা নাই, জাস্ট অ্যান্টোনিম। আচ্ছা, তারপরে এবার আসো 5 নাম্বার প্রশ্নটা। এটা ভালোভাবে পড়ে দেখি আমরা প্রশ্নটাকে। রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ টেক্সট। এটা কিন্তু হুবহু 45 এরকম করে আসছে, 45 এরকম করে ছিল। বলা হচ্ছে কি রাইট ব্রিফলি দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ টেক্সট। মেইন আইডিয়াস লিখে নাই, আইডিয়া। অ্যাড ইয়ার কমেন্টস, নিজস্ব মন্তব্য লিখো। গিভ আ সুটেবল টাইটেল টু
8 হুবহু এভাবে 45 আসছিল। তার মানে এই বিষয়টার উপরে, এটার উপর আমার একটা ক্লাস আলাদা করে আছে, রিটেনের জন্য নিছিলাম ওটা। তোমাদেরকেও আমি ইনশাল্লাহ এগুলো দেখাবো, এগুলোর জন্য কতগুলো কাঠামো আছে, লম্বা একটা প্যাসেজকে কিভাবে কমেন্ট গুলো আমরা সর্টিং করব, কিভাবে মেইন আইডিয়াটাকে বাছাই করতে হয়। হ্যাঁ, আজকেও আমি কিছু কথা বলবো এই এই জায়গাটা কানেক্টেড। তারপরে আসো, এটা হচ্ছিল কি 5। তারপরে আসো কোয়েশ্চেন নাম 6। Write a feature for the post editorial page of an English daily, suggesting strategies to prevent and reverse brain drain with a favoring naki forwarding note to its editor. Forwarding notes মানে হচ্ছে দরখাস্তের মধ্যে টু দা এডিটর দিয়ে যেটা ওটা নোটস। তারপরে তুমি পুরো একটা ফিচার লিখো, ফিচারের বিষয়বস্তু হবে, বিষয়বস্তুটা মেনশন করেছে এখানে, এক এক সময় এক এক রকম করে আসে। রাইট আ ফিচার, ফিচার জিনিসটা কি বলতো? ফিচার মানে কি জানো না? ফিচার, হ্যাঁ বলো, বাংলা হচ্ছে তো, হ্যাঁ বুঝছি না। ফিচার মানে বৈশিষ্ট্য না, এখানে তো ফিচার মানে বৈশিষ্ট্য না। ফিচার শব্দের অর্থ হচ্ছে, আমরা সেকেন্ড ইয়ারে আমাদের একটা ছিল, কোর্স ছিল জার্নালিজম। হুম, আমাদের পড়াই তো অলোক দেওয়ান রায় স্যার, কিন্তু সুইসাইড করে মারা গেছে। ডক্টর অলোক দেওয়ান রায়। বউয়ের জ্বালায় মেয়েদের দিকে না তাকাই, কার জ্বালায় মরছে? ওর আক্ষরিক করতে আমাদের চিরং ইউনিভার্সিটির শিক্ষক সুইসাইড করে মরে গেছে। আচ্ছা যাক, আমাদের পড়াইতে সুধাংশু শেখর রায়ের একটা বই পড়ছিলাম, বইয়ের নাম রিপোর্টিং। স্যারের কথাগুলো কানে বাজে এখনো। তাজা এবং বাসি, তাজা এবং বাসি, তাজা খবর, বাসি খবর, এই শব্দগুলোই বলতো স্যারে। বলতো কি, রিপোর্ট মানে প্রতিবেদন, ফিচারটাও আসলে প্রতিবেদন। রিপোর্ট হচ্ছে তাজা, তাজা কোনো কিছু দিয়ে, আজকে ঢাকাগামী ট্রাকের সাথে কক্সবাজারগামী কার্গো বগির মুখোমুখি সংঘর্ষ, 3 জন আহত, 2 জন নিহত, এই বিষয়ের উপরে যে প্রতিবেদন, এই প্রতিবেদনকে আমরা কি বলবো? রিপোর্ট। কিন্তু বাংলাদেশের গ্রেডিং সিস্টেম, এটা নিয়ে আমি একটা প্রতিবেদন বানাচ্ছি, এটা হবে ফিচার। ফিচার হবে বাসি, ফিচার হবে কি বাসি, পুরনো কোনো বিষয় নিয়ে কোনো প্রতিবেদন। তাহলে রিপোর্টের প্রতিশব্দ হচ্ছে ফিচার, রিপোর্টের প্রতিশব্দ হচ্ছে কি ফিচার। যা রিপোর্ট তাই ফিচার। একটা রিপোর্ট পুরনো, একটা রিপোর্ট পুরনো কোনো বিষয়কেও ইনক্লুড করতে পারে। এখানে রিপোর্ট বলতে পত্রিকায় লিখার মতো প্রতিবেদনের কথা মিন করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট আছে, বার্ষিক রিপোর্ট আছে, অর্থনৈতিক ফিনান্সিয়াল রিপোর্ট আছে, এই রিপোর্ট না। রিপোর্টের তো অনেক ভ্যারাইটি আছে, কিন্তু এখানে রিপোর্ট মিনস পত্রিকার জন্য লেখালেখির জন্য যেই রিপোর্ট এবং ফিচার, তাকে মিন করা হচ্ছে। বুঝতে পারছি? এবার প্রতিবারই এখানে প্রায় ফিচার আছে আসে, এটা প্রাসঙ্গিক এই জন্য কথাটা বললাম। রাইট আ ফিচার, তার মানে এখানে কি তুমি শুধুমাত্র এই যে এই সময়ে এই বছর জুলাই বিপ্লবের পরে কয়েকদিনে বাংলাদেশ থেকে কিছু মেধাবী মানুষ পালিয়ে গেছে, এটার উপর প্রতিবেদন, নাকি ব্রেন ড্রেনটা একেবারে টোটাল পুরনো এবং বর্তমান সবকিছু মিশিয়ে লিখবো? মিশিয়ে লিখবো। তাহলে ফিচার আর ফিচার জিনিসটা কি তা জানতে হবে তো। হ্যাঁ, তাহলে ফর দা পোস্ট এডিটোরিয়াল, অর্থাৎ সম্পাদক যা লিখে এর পরে যে কলামগুলো, হ্যাঁ, তারপরে পেজ অফ ইংলিশ ডেইলি সাজেস্টিং। দেখো এখানে ক্লিয়ার করেছে, এখানে ব্যাপারটা বুঝতে হবে, কারণ এক এক সময় প্রশ্ন এই জায়গায় এক এক রকম করে আসে। সাজেস্টিং, এখানে কি আছে? স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট এন্ড প্রিজার্ভ ব্রেইন ড্রেইন। ঠিক আছে, এই কথাটাকে আমরা শিরোনাম দিয়ে দিলাম ফিচারের। রিপোর্টে প্রতিবেদনে একটা কি থাকে? শিরোনাম থাকে। ওই শিরোনামটা আমরা কোত্থেকে নিব? অনেক ক্ষেত্রে আমরা এখান থেকে শিরোনামটা পেয়ে যাব, একেবারে আর কিছু করার দরকার নেই। তুমি জাস্ট শিরোনাম দিবেন, ইনভার্টেড কমা দিয়ে, স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট এন্ড প্রিজার্ভ ব্রেন ড্রেন, শেষ। তাহলে ফরওয়ার্ডিং নোটস। আচ্ছা, তাহলে এটা একটা দেখলাম, তার মানে আমাদেরকে যে প্যাসেজটা দিবে, প্যাসেজ থেকে একটা কি লিখতে হয়? ফিচার লিখতে হয়। সবসময় ফিচার শব্দটাই চিন্তা করবো আমরা, কারণ ওই যে রিপোর্ট না। তারপরে এরপর কোশ্চেনটা দেখো, ভালোভাবে খেয়াল করো, এটা আমি একটা স্যাম্পল অ্যান্সার হিসেবে রেখেছি, এগুলো আমি কষ্ট করে লিখেছি এরকম না। এআই দিয়ে একটা উত্তর জেনারেট করেছি। এআই এর উত্তর সবসময় এখনো ভালো হচ্ছে না, এআই নিজে এখনো লার্নিং পিরিয়ডে আছে। টোটালি এআই এর উপর নির্ভর করা যাবে না। লেখা পড়া পড়লেই তুমি বুঝবে যে হ্যাঁ ফন্নি ফন্নি লাগছে, তোমারও লাগবে ফন্নি ফন্নি।
সব ক্ষেত্রে। তবে এখানে প্রম্পট লেখার উপর অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, তারপরে আসো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস উইদাউট কপিং। গত বছর কিভাবে 3বার মানা করছিল গত বছর প্রশ্নটাতে, আমি দেখাইছিলাম, কেউ কেউ দেখছো ক্লাসটা। উইদাউট কপিং এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ, একবার বানা করছে, হ্যাঁ, দুইবার, অলরেডি 2বার হয়েছে, দেখো নিজের শব্দে লিখো। আবার বলছে কপি করিও না, আবারও বলছে কপিং ফ্রম দ্য কপিং ফ্রম টেক্সট অ্যাবাভ মে এফেক্ট দ্য ইভ্যালুয়েশন। হুবহু 45-এর প্রশ্নটাকে এখানে আনা হয়েছে, যে বেটা প্রশ্ন করছে এই বেটা একটু কম ক্রিয়েটিভ, কিছু ভ্যারাইটি আনছে। আমার কাছে সবচেয়ে অপছন্দের জায়গাটা হচ্ছে ট্রু ফলস, কথা বলছো। কিন্তু কিছু কিছু মানুষ এমন এমন আজাইরা কাজ করছে, মানে কঠিন করছে। সবচেয়ে কঠিনটা খেলাটা খেলা দিছে কোথায় জানো? বাংলাদেশ আন্তর্জাতিকে। বাংলা আন্তর্জাতিকে আন্তর্জাতিক বিষয়গুলোতে প্রশ্ন আসছে ডাটা কলোনি নিয়ে। ডাটা কলোনি, এক সময় ব্রিটিশরা আমাদেরকে কলোনি বানিয়ে 200 বছর খাইছে, 191 বছর, 190 বছর। এখন তোমার আমার দেশের মানুষের জনসংখ্যার ডাটাগুলো পৃথিবীর কোন একটা কোম্পানির কাছে আছে। এই কোম্পানিটা আমাদেরকে একটা কলোনি বানিয়ে ফেলছে। তোমার সাইকোলজি, তোমার চিন্তা, তোমার ফুড হ্যাবিট, সবকিছুকে সে এখন কন্ট্রোল করে। তুমি ফুড হ্যাবিটের মধ্যে তোমার কাছে পিৎজাকে মনে হয় যে দুনিয়ার সেরা খাবার, কারণ সে বিজ্ঞাপন দিয়ে ভাবে দেখাচ্ছে। কিন্তু হচ্ছে পচা জিনিস আর হইতে পারে না, সসগুলো খাওয়াচ্ছে। তুমি এমনি কত ভদ্র, কত এলিট নিজেরে ভাবো, কিন্তু পচা মিষ্টি কুমড়া পায়ের নিচে থাকা দুনিয়ার পচা পয়জনাস জিনিসটাই তোমার রেস্টুরেন্টে বেশি দাম দিয়ে খাচ্ছ। তো তোমার যে ওভাবে ড্রাইভ করছে, এখানে অনেক ধরনের ব্যাপার আছে। মানুষের মধ্যে রোগ সৃষ্টি করার জন্য মেডিসিন কোম্পানিগুলো, ডাক্তাররা ওদেরকে ঘুষ দিচ্ছে, কথা হচ্ছে কিনা। তুমি কি কোন ধরনের ড্রেস পরবা এটা তোমাকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া তোমাকে সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলছে না। এআই চলে আসছে, তাহলে এআই সামনে, আমাদের সামনে কি কি ধরনের চ্যালেঞ্জ, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। এখন সারা বছর তুমি গাইড থেকে মুখস্থ করছো প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিস, তুমি মুখস্থ করছো ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে দুনিয়ার যত আজাইরা তথ্য, কিন্তু এখানে পরীক্ষা আসছে যে আইনস্টাইন লিখতে হবে। দারুণ খেলাটা খেলা দিছে না। এই বেটারে পাইলে একটা চুমা দিতাম, সেরা করছস বেটা, পোলাপাইন দিয়ে এরকম আমার কথা এই বেটা আমার কাজটাই করছে, মানে আমার কথা এখন পোলাপাইন বিশ্বাস করবে। আমার পুরান ভিডিও গুলো দেখলে না, পোলাপাইন আমার স্ক্রিন দেখে দেখে চুমা দিবে, ও ও স্যার, এটাই তো আসল কথা কয়। আর কথা অনেকে বিশ্বাস না করে। আমার সব সময় আন্দোলন হচ্ছে কি জানো, তুমি বিসিএস এর জন্য যা পড়ছো এগুলো কিচ্ছু হচ্ছে না, এগুলো বিসিএস কিচ্ছু আসে না, এটা আমি বিশ্বাস করাইতে পারি না। কারণ দুই একটা প্রশ্ন তার কমন চলে আসে মাঝে মাঝে। সে মনে করো যে ওই গাইডের উত্তরটা পড়াটাই বিসিএস। গাইডে বিসিএস এর প্রিপারেশন মানে হচ্ছে প্রো লেভেলের একটা রাইটার হও, ওয়েদার ইট ইজ ইন বাংলা অর ইংলিশ। তুমি ভালো মানের একজন লেখক হওয়া, ভালো লিখতে পারা, তাৎক্ষণিকভাবে হোয়াট এভার দ্য ইস্যু আই ক্যান রাইট উইথ লজিক অ্যান্ড রেফারেন্স, দ্যাটস দ্য প্রিপারেশন। যুক্তি এবং রেফারেন্স দিয়ে তাৎক্ষণিকভাবে ডিসিশন দিতে পারার মতো করে একটা যৌক্তিক লেখা যে সাজাতে পারে, সেই প্রিপারেশন নিচ্ছে বিসিএস এর জন্য। বুঝতে পারছি। এই কথাটা বলে আসছি, তুমি আজকে থেকে 3 বছর 4 বছর আগের আমার ভিডিও দেখো, এই এই জায়গায় কোনোদিন আমি বিচলিত হইনি। হ্যাঁ, কিন্তু এটাতে একটু সহজ আসছে। ইংলিশে সহজ আসাটা আমার এক প্রকার কাঙ্ক্ষিত, কারণ পোলাপাইন এটার জন্য ঝরে যাবে, এটা কেন হবে। এই প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন, ইনি এনে দিচ্ছে কোথায়, 7 নাম্বারে। অর্থাৎ প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে না, ওগুলাই মনে করো ডিফাইন, ডিফাইন কি লিখছে, রিভার্স ব্রেইন ড্রেন। হ্যাঁ, তাহলে রিভার্স ব্রেইন ড্রেন বলতে কি বোঝাই, এটাকে তুমি ডিফাইন করো, এটা প্যাসেজ থেকে পড়ে অ্যান্সার করবো। সুতরাং এটা নিয়ে মাথা কামানোর কিছু না, অত কঠিন কিছু না। এগুলোর জন্য আমরা কিছু, আমি তো কৌশলে দেখাবো। প্যাসেজের ক্লাসটা তো আমি এখানে নেই নাই। এরপরে এই যে এগুলো প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্নই দেখতে পাচ্ছি আমরা। 10টা প্রশ্ন আসছে আবার। আচ্ছা, গতবার আসছিল 5টা প্রশ্ন, একটা 6 নাম্বার করে 30 নাম্বার, কিন্তু এবারে প্রশ্ন আসছে কয়টা, 10টা, একটা 3 নাম্বার করে 30 নাম্বার, তাহলে এটা ভালো আসছে। সব মিলিয়ে শুরুতে এক কথায় এটা সহজ, মানে একেবারে যে খুব কম প্রিপারেশন নিচ্ছে সেও অনেক ভালো অ্যান্সার করার মতো এই আসছে। বাংলা লিখতে হবে না, এটা তো তোমাদের জন্য আমি তোমাদের জন্য শীট বানাইছি, সলিউশন দিছি। এটা আমি লিখি নাই তো, আমি আবারও বলছি, এটা আমি নিজে সময় দিয়ে এগুলো টাইপ করে সলিউশন করছি, এরকম না, এটা আমি এআই দিয়ে করছি। এখানে কিছু সমস্যাও থাকবে, কিন্তু আবার কিছু অনেক লম্বা কাজকে সহজ করে দিছি না।
এটাই আমি বলতে কিসের এখানে, কারণ এই ইংরেজি এটা পড়ানোর জন্য আমি আমার উপর আত্মবিশ্বাসী। এখানে আমি ভুল জায়গায় ক্রেডিট নিব কেন? কারণ এটা সলিউশনের জন্য অসাধারণ ভাবে তোমাকে পড়ানোর এবিলিটি আল্লাহর মধ্যে আমার আছে। সুতরাং মানে এর কাজকে আমি আমার কাজ বলে ভুল ক্রেডিট কেন নিব? ট্রান্সলেট দ্য ফলোইং প্রসেস ইনটু ইংলিশ। তাহলে দেখো তো, পড়ে দেখো তো, এই ধরনের পড়া এই সেন্টেন্স গুলাকে অনুবাদ তোমার কাছে কঠিন নাকি সহজ লাগে? জীবন গড়া প্রত্যয়ী আধুনিক শিল্প, জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বেসমসাময়িক। বাক্যগুলো ছোট ছোট। জীবন দৃষ্টি অবশ্যই ব্যতিক। ব্যতিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে, নাকি আনন্দ লরে বিরব রইবে, তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ করার উপর। মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না, পরিশেষে স্থায়ী করতে পারে না। তার কারণে কি প্রতিবেশীরা, এখানে কি কোনো ভুল আছে কিনা জানি না, পূজা করতে পারে না। এসবের মধ্য দিয়ে সে যদি কে দেশ গড়া কল্পে বাধা গাড়িতে চড়ে তারা, এখানে কোনো ভুল আছে? এখানে মূল টেক্সট আসে নাই, এটা বাদ দাও, কারণ এখানে বাংলা বাক্য মিলে নাই। ইংলিশটা ঠিক আছে, দেখো এটাতে, দেখো এখানে বলা হচ্ছে এটাকে কি করা, লাইফ বিল্ডিং ইজ আ ডিটারমিন্ড মডার্ন। আর এটা সহজ, এটাকে বলা হচ্ছে কি করতে, এই বাংলা অনুবাদ করতে। তো এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার রচনা কোনটা কোনটা আসছে প্রশ্ন, না এখন তো 200 নম্বর হয় নাই। রচনা গুলো একটু বলি, আমার ইয়া থেকে কমন আসছে। মানে আমার লাস্ট একটা ক্লাস আছে পরীক্ষার আগে, যেহেতু ভিডিওটা আমি লাইভ দিছি, তাহলে আমার ওখান থেকে কমন আসছে ব্যাপারটা। ওগুলো কমন আসার ব্যাপারটা তো এবারে যে সহজ আসছে, এখন ক্রেডিট নেওয়ার কিছু নাই, কঠিন আসলে আমি বলতাম আর কি। তবু একটু বলে দিচ্ছি রচনা কোনটা কোনটা আসছে। 46 রিটেন পরীক্ষার, 46 ইংরেজি প্রশ্নের, হ্যাঁ এই যে প্রশ্ন পাইছি। রচনা, রচনা হচ্ছে এবারে গতবার রচনা আসছিল কি কি জানো? আচ্ছা আমি দেখাই, এখনই একটা 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 সেকেন্ড আমাকে সময় দাও। মানে আমি এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে এখানে এখন ওই ক্লিয়ারলি জিনিসটা দেখাই। ও তোমরা সময় নষ্ট করিও না, তোমরা পড়ো, তোমরা পেসিস পড়ো এখন। আমি আর কোনো সমস্যা হয়েছে মানে আমি কোনো কিছু সেন্ড করতে গেলে ফাইলটা আসে না। মাই ফাইল না, আগে পরে বলতে আচ্ছা, সমস্যা নেই তো, কিন্তু আগে রচনা লেখা ভুল হবে মানে, কারণ রচনাতে অনেক সময় দিতে হয়। পরে দেখো কোনো কঠিন লাগতেছে কিনা। আর আমি তো আগে একটু খুলে দেখি। আরে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি, তাহলে এখানে রচনা আসছে 4টা। এই গতবার রচনা আসছিল 2টা। একটা রচনা আসছিল রাইট অ্যান এসে অন ক্রিপলড ফ্রিডম ফাইটার, ক্রিপলড ফ্রিডম ফাইটার, তখন যোদ্ধা হতো পঙ্গু মুক্তিযোদ্ধা।
তারপরে প্রশ্ন আসছিল ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, উদ্বাস্তু সমস্যা, এই দুইটা নিয়ে। তো রাইট, দুইটা এসে আসছিল, দুইটাই লিখতে হবে। কিন্তু এবারে রচনা আসছে 4টা, ওখান থেকে দুইটা লিখতে হবে। তার মানে এবারে সব মিলিয়ে প্রশ্নটা অনেক সহজ। তো রচনাগুলো কি কি আসছে দেখো, এবং আমি আমি 4-5টা দিছিলাম, ওখান থেকে এই যে কিভাবে দুইটা কমন আসছে। কোয়ালিটি এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সহজ একটা রচনা আসছে না? এটা দিয়ে ইনস্ট্যান্ট ভাবে তুমি লিখতে পারবা। কিন্তু এটা আমি ওখানে দিই নাই, আমি দিছিলাম ক্লাইমেট চেঞ্জটা। তো ক্লাইমেট চেঞ্জটা তোমাকে যদি সাজেশন দিতে দিই, তুমি শুরুতেই লিখবা, এই জন্য এটা কমন আসার ক্রেডিট তেমন না, আর কিছু নাই। আরেকটা হচ্ছে রিস্ক ইজ রেডিমেড, মানে রিস্ক ইন, সরি, রেডিমেড গার্মেন্টস। তারপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ, তাহলে গার্মেন্ট শিল্প। তারপরে হচ্ছে ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি, এইরকম এই 4টা এখান থেকে কটা লিখতে হবে। রাইট টু এসএস ইচ উইদিন 500 ওয়ার্ডস অন টু অফ দ্য ফলোইং টপিকস। তার মানে কনসাইজ, প্রিসাইজ, স্ট্যান্ডার্ড লেখার দিকে তোমাকে টেনে আনতেছে। তো এখন একটা ব্যাপার আছে, বিসিএস যে সংস্কারের যে প্রস্তাবনা, বিশেষ করে বিসিএস এর সিলেবাসের যে পরিবর্তন নিয়ে পরামর্শ, এখানে কিন্তু রচনার জন্য বলা হচ্ছে কত নাম্বার? একটা রচনা 100 নাম্বার, একটা রচনা 100 নাম্বার। ওভাবেই মানে সামনে পরীক্ষা হবে এবং ওভাবে আগাতে হবে। এখন তোমাদের কিছুদিন আগে, এই যে সার্কুলারের আগে আগে গত মাসে আমরা লেকচার 1 থেকে শুরু করছি, যেহেতু সপ্তাহে মাত্র 2টা ক্লাস হচ্ছে, আহামরি ক্লাস যায়নি। ইংলিশের মধ্যে প্রথমে গ্রামারের কিছু ক্লাস আছে, ওগুলো এখনো কি হয়েছে? মানে এখানে বেসিকে আলাদা করে 1 থেকে আলাদা করে গ্রামারের কোনো ক্লাস তো এখনো হয় নাই। না, তোমরা অলমোস্ট সবাই তো মোটামুটি রেগুলার, মানে এখানে তো কেউ আছে কেউ না এরকম না। আমি তো আমার 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 হিসাবে আমি এখানে একটা ক্লাস নিয়েছিলাম, শুরু শুরু হওয়ার পর থেকে একটা, ওই ক্লাসটা করছে না, এরপর আজকে দ্বিতীয় ক্লাস। কিন্তু আজকের ক্লাসটা এখানে শিডিউলে এরকম আছে, টপিক আছে এরকম না। এখানে এই 4টা পার্ট করে আমরা রেখেছি: গ্রামার, রাইটিং, রিডিং, এবং আরেকটা হচ্ছে স্পিকিং। স্পোকেনের ক্লাস কখন দিলে ভালো হবে? আমি তোমাদের সাথে পরামর্শ করার জন্যই এই কথাটা তুলছি। বলো, স্পোকেনের কিছু ক্লাস দিব প্রফেশনাল স্পোকেন যারা পড়ায়। কারণ স্পোকেন যদি তুমি রিটেন পাস করার পরে তোমাকে শিখাই, তাহলে দেখা যাবে তখন তুমি কি ডাটা এবং নিজেকে প্রিপেয়ার করবা, তো নাকি স্পোকেনে ডেভেলপ করবা। তাহলে একটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমাদের জন্য একটা ক্লাব করে দেওয়া, ক্লাব করে দেওয়া। এখানে যেহেতু আমাদের আলাদা করে স্পোকেন প্র্যাকটিসের জন্য আলাদা একটা এরকম ক্লাবের মতো একটা রুমই আছে, ভাইবা রুম আছে না একটা, রাউন্ড করে বসে তোমরা নিজেরা গ্রুপে কাজ করতে পারবো। তো আমরা এখানে দাঁড়িয়েওয়ালা একটা স্যার আছে, স্পোকেনের জন্য হাইলি প্রফেশনাল। এই স্যারের কে দিয়ে আমরা স্পোকেনের কিছু ফর্মাল ক্লাস দিব, একেবারে ফর্মাল ক্লাস। এতে করে আগে থেকে, এখন থেকে যদি স্পোকেন, তোমার স্পোকেন তো আর বাচ্চাদের বা কিডস এর বা এসএসসি পরে যে স্পোকেন শেখায় ওই ওই প্যাটার্নে শেখাবে না। এখানে তোমাকে জিনিসগুলো কিন্তু প্রফেশনাল যখন বলবে তখন জিনিসগুলো আত্মস্থ করা সহজ হবে। আর একটা ব্যাপার আছে, এখানে সাধারণত একটা স্পোকেন ইংলিশ কোর্সে সর্বাঙ্গীন একটা চিন্তা করে আগানো হয়। ডে টু ডে কনভারসেশন, ডেইলি কমিউনিকেশন, কমিউনিকেশন ইন অফিস, ঠিক আছে, বেসিক্স অফ স্পোকেন। এখানে যখন স্পোকেন নিয়ে আলোচনা করা হবে, তখন কিন্তু ওই দিকে নজর রাখা হবে না। কারণ এখানে স্পোকেনটা লাগবে, আমরা কাজে লাগাবো কোথায়? ভাইভাতে, বলো না কোথায়? ভাইভাতে। এই জন্য এখানকার স্পোকেন মানে হচ্ছে তুমি ডিফিকাল্ট, টাফ, ফর্মাল একটা সিচুয়েশনে, কঠিন একটা জায়গায়, জাস্ট ফর এক্সাম্পল, আমাকে আমার লাস্ট ভাইভা 37 ভাইবার মধ্যে আমাকে প্রশ্ন করেছিল, সাপোজ উই আর 3 জাপানিজ, ইউ আর রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ইন জাপান রাইট নাও। এর আগে প্রথমে যে প্রশ্নটা করেছিল এটা হচ্ছে, হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম এফডিআই, ইয়েস স্যার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তারপরে প্রশ্নটা করছে, ইউ আর রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, নাও কনভিন্স আস ফর এফডিআই ইন ইউর কান্ট্রি। এবার আমি দাঁড়ালাম, ক্যান আই স্ট্যান্ড আপ স্যার? ইয়েস অফকোর্স ইউ ক্যান। দাঁড়ালাম, আই এম মোহাম্মদ আরাফাত ইসলাম on behalf of the Honorable President of People's Republic of Bangladesh. Good morning everybody. হ্যাঁ, তারপরে আমি
মাঝখানে আরো কিছু ফর্মাল সেন্টেন্স হয়তো বলা দরকার ছিল, কিন্তু আমি যেটা বলছিলাম ওখানে ওইটাই বলা গেছে। জাস্ট এইটুকু দিয়ে আমি শুরু করেছি। Bangladesh is a very good friend from Harvard. If Japan has interest to invest any of the international countries, Bangladesh may be one of Japan's best choices. Because if you invest in my country, you will enjoy the cheapest level in the world. The present government has taken lots of initiative to attract foreign investment. Just for example, just a few years ago, the infrastructural condition of our country was not up to the level for investment. But with the charismatic leadership of present government, you can choose us because the investment sites are ready to invest for foreigners. এভাবে এই যে দাঁড়িয়ে মানে একটা প্রেজেন্টেশন দেওয়া, একটা প্রেজেন্টেশন ভাইরাল হয়েছিল না আশিক চৌধুরীর, অনেক বেশি। এবং আশিক চৌধুরীর এই প্রেজেন্টেশন তোমাকে ভাইভাতে দিতে হবে। এবং আশিক চৌধুরী যে কাজটা পরে এফডিআই এর জন্য করছে, এটা আমার জীবনে একবার ঘটছে। এবং আশিক চৌধুরী তো একটা স্লাইড বানিয়ে প্রস্তুতি নিয়ে দিতে পারছিল, আমি প্রস্তুতি না নিয়ে ইনস্ট্যান্ট প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এই যে আবার আমার আরেকটা ভাইবা বলি, আমার নিজের ক্ষেত্রে যেগুলো করছে একেবারে আরেকজন থেকে শুনে বলছি এরকম না, একেবারে বাস্তব জীবনে বাস্তবিক করতে। আমি এখানে আরো লম্বা করে উত্তর দিয়েছি, আমার নিজেরই সবকিছু এখন আর মনে থাকছে না। এইটুকু মনে আছে, শাহজালাল আলী মোল্লা ছিল ভাইবা বোর্ডের, উনি লিখতেছিল আমি কি কি পয়েন্ট বলতেছিলাম, চিপেস্ট লেবার, ইনফ্রাস্ট্রাকচার কন্ডিশন, অর্থাৎ ট্যাক্স ফ্রি মেশিনারিজ ইম্পোর্টেশন ফর ইনভেস্টর্স, এই সমস্ত পয়েন্ট গুলা এগুলো রিটেনে পড়েছি বলে এগুলো আমার কাছে খবর আসছে। কিন্তু কথা হচ্ছে তথ্যগুলো আমি জানি, তথ্যগুলোকে ইংরেজিতে স্মুথলি প্রেজেন্ট করার যে এবিলিটি, বুঝতে পারছি কিনা। যেমন আমার প্রথম ভাইভাতে, যেটাতে আমি অলরেডি এখন চাকরি করি, এই ভাইভাতে আমার কাছে প্রশ্ন করেছিল একই রকম হুবহু সেম প্রশ্ন। কারণ এখানে এগুলো হচ্ছে ভাইভাতে তোমার কাছে দুই ধরনের প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, কিছু প্রশ্ন থাকবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। বলো এই ব্যাপারগুলোর সাথে এখন থেকেই পরিচিত হওয়া দরকার। বলো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এন্ডেড। হ্যাঁ, এটা কেন থাকলে আমার কাছে এই শব্দ হয়। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে হচ্ছে কোনো প্রশ্ন করেছে, প্রশ্নের একটা পার্টিকুলার উত্তর। মনে করো আমাকে প্রশ্ন করেছিল একেবারে লাস্টে যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি শেষে প্রথম ভাইভাতে, একটা না 3 থেকে 5টা ট্রান্সলেশন জিজ্ঞেস করছে, ছোট ছোট প্রশ্ন। ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ আমাকে বলছে দাঁড়াও, আমি দাঁড়াইতে দাঁড়াইতেই 500টা ট্রান্সলেশন জিজ্ঞেস করে ফেলছে, সাইকোলজি টেস্ট। অথবা আমার কাছে মনে হয়েছে এরকম। তো আমি ইংরেজি স্যার, উনি কি কোনো জানে না, বুঝছো কিনা। তো এগুলো আমি তুড়িতেই উড়িয়ে দিচ্ছি। যেমন আমার কাছে আরো কতগুলো বাউন্সিং প্রশ্ন ছিল, একটা না কমপক্ষে 10-12টা। ইভেন আমার কাছে এই প্রশ্নও করেছে, এই কমলাপুর রেল স্টেশনের স্থপতির নাম বলো, কথা হচ্ছে কিনা। তাহলে ওই যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, এই জিনিসগুলো আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছে। এটা কিন্তু আমি একেবারে এক্সাজারেটেড বলছি না, যা ফ্যাক্ট ফ্যাক্ট শেয়ার করছি তোমার সাথে। জহুরুল আলম এনডিসি ছিল ওই ভাইবা বোর্ডের মেম্বার, মানে চেয়ারম্যান, মানে বোর্ডের চেয়ারম্যান এবং আশেপাশে এক্সটার্নাল ছিল। ওই বোর্ডেও আমার কাছে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন ছিল, এগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড। ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, হ্যাঁ, তারপরে ডক্টর জাপানের সাথে কোন চুক্তিটা করছে, অর্থাৎ যেটার পার্টিকুলারলি একটা ক্লোজ অ্যান্সার আছে, 1-to-1, এটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, একটা ডাটা যদি চাই। আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে, যেমন আমার বন্ধু মুজাহিদ এখন পুলিশ ক্যাডার, তার কাছে জিজ্ঞেস করেছিল কিভাবে আসছো পিএসসি তে। স্যার রাত্রে হোটেলে ছিলাম, চিরং থেকে আসছি, ওখান থেকে ট্যাক্সি নিয়ে এখানে আসছি। জ্যাম, রাস্তায় কি জ্যাম ছিল? হ্যাঁ ছিল। ঢাকা ঢাকা সিটির ট্রাফিক জ্যাম রিমুভ করার জন্য তোমার পরামর্শগুলো দাও। ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওখানে তুমি কি বলবা? কোনো গাইডেড কথা না, তুমি নিজস্ব একটা কাল্পনিক কথা বলো, বুঝছো কিনা। এফডিআই এর জন্য কি আমি ক্লোজ এন্ডেড কথাগুলো বলবো? না, আমার মতো আমি নিজস্ব অ্যানালিটিক্যাল কোশ্চেন এগুলোই তোমার ভাইবার মার্ক নির্ধারণ করবে। তো প্রথম ভাইবাতে যেটা প্রশ্ন করেছিল, যদি আমি অত ভালো বলতে পারি না, কারণ আমি আটকে গেছিলাম, ইংরেজি আসতেছিল না, মানে ভয় ছিল। এবং ওই প্রশ্নটা আমার শুরুর দিকে ছিল বলে আমি উত্তর দিতে দিতে, উত্তর পারলে অনেকক্ষণ যখন তুমি অ্যান্সার করতে পারবা, তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। শেষ দিকে একেবারে ইজি হয়ে গেছিলাম। শুরুর দিকে আমাকে একই প্রশ্ন ছিল কিরকম, সাপোজ উই আর 3 ফরেনার্স, একই রকম, বিশ্বাস করো কোনো ধরনের এক্সাজারেশন না। হ্যাঁ, we have visited your locality, your particular
অফিসার অফ বাংলাদেশ নাও ইন্ট্রোডিউস বাংলাদেশ কানেক্টিং লিবারেশন ওয়ার? এই প্রশ্নটা ছিল আমার কাছে। তুমি উপজেলার ইউএনও, এখানে জাতিসংঘ থেকে 3জন মানুষ আসছে, তুমি বাংলাদেশকে পরিচয় করাও লিবারেশন ওয়ারকে কানেক্ট করে। তাহলে এই ধরনের একটা ওপেন এন্ডেড কোশ্চেনকে তুমি ফর্মাল সিচুয়েশনে কিভাবে ইংরেজিতে ডেলিভার করবা, এই ধরনের স্পোকেন নিয়ে কাজ করাবো আমরা। বুঝতে পারছি কিনা? তো স্যারকে ওই ক্লাসগুলো আমরা এর মধ্যে দিব, কারণ এখন তোমরা একটু রিল্যাক্স আছো এবং আমরাও বিজি আছি। 49 নিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে, মানে দম ফেলতে পারতেছি না, এরকম ব্যস্ত সময় কখনো যায় না আমাদের। স্টুডেন্ট যা হয়েছে, কিন্তু এদেরকে ক্লাস অনেকগুলো সাবজেক্টিভ এসে মিলিয়ে, তো তোমরাও একটু রিল্যাক্সে আছো। এই সময়ে এরকম কাজগুলা কাজগুলোতে তোমাকে লাগিয়ে দিই। আর একটা কথা, তোমাদের ক্লাসের বাইরে কি তোমরা একদিন আসতে পারবে না গ্রুপ ওয়ার্ক গুলার জন্য? গ্রুপ ওয়ার্ক হলে তুমি তখন বলবো যে না, এখনোই তো পড়াটা হচ্ছে। রোকসানা, এডুকেশন ক্যাডার ইংলিশের, সে হচ্ছে তোমাদের নিয়ে বসবে গ্রুপ ভাইবার রুমে, গোল করে 1 সপ্তাহের জন্য কিছু কাজ দিবে। এই কাজগুলো করে এসে পরের সপ্তাহে ওই দিন বসবা। ওই দিন বসে আগের সপ্তাহে যে কাজগুলো দিছে এগুলো চেক করবে, কথা বলবে তোমাদের সাথে, আবার কাজ দিবে। কাজটা কিভাবে রেডি করবা তা নিয়ে ব্রিফ করবে। যেগুলো রেডি করছে এগুলার ভুল ভ্রান্তি এগুলো নিয়ে কথা বলবে, এগুলা কিভাবে প্রিলিতে কাজে আসবে, কিভাবে রিটেনে কাজে আসবে, কিভাবে বাবাতে কাজে আসবে, এই নিয়ে এসে তোমাদেরকে ইয়া করবে। এটা কত বেশি ইফেক্টিভ! এই রোকসানা নিজেই ওখান থেকে উঠে আসছে। আমি মোস্তফার নাম বলছি, এরকম এমনও আছে। পুষ্প একটা মেয়ে এবার এডমিন কার্ড আছে না, এটাও এরকম গ্রুপের স্টুডেন্ট ছিল। মানে এক গ্রুপে বাছাই করে 20 জন নিতাম, 20 জনের মধ্যে সবাই, সবার কাজ হবে গ্রুপে আসা। তোমরা এখানে কেউ গ্রুপে থাকার কথা না, ওই পুরো গ্রুপের সবাই কাটা দিয়েছে। আমি ফেসবুকে ছবিটাও দিছিলাম এই গ্রুপে। এটা হচ্ছে বিসিএস প্রিলি ব্যাচের ছবি। এখন এদের ভাইবার রেজাল্ট হয়েছে, এখন এরা সবাই কাটা। তুই বাংলাদেশের কোথাও দেখাইতে পারবা? তবে এটা অনেক বেশি ইফেক্টিভ। এটার জন্য আমার একটা আলাদা খরচ হবে, কারণ তাকে আমাকে পেমেন্ট দিতে হবে না। ওই স্যার তো এমনিতে নিবে না, কারণ সে তো অলরেডি কাটা হয়ে গেছে গ্রুপ থেকে উঠে আসা। তাহলে সে জানে আমি তাকে গ্রুপে কিভাবে কাজগুলো করাইছিলাম, সে তো শিখে গেছে এবং সে আমার চেয়েও ভালো পারবে, কারণ সে অনেক কিছুতে আপডেট। এখন নতুন মানুষ, এখনো ভাইবা দিচ্ছে, রিটেন দিচ্ছে কয়দিন আগে আবার। তাহলে রুকসানা করবো কিনা তোমরা বলো, তোমাদের সম্মতি রাখবে, কারণ বেসিকের প্রোগ্রামিং আমার ভয় লাগে। মাঝখানে একটু চাপাচাপি করে অনেক স্টুডেন্ট চলে গেছে তো পরীক্ষা টরীক্ষা নিয়ে। চলে গেছে মানে ওরা অনেকদিন আসতেছে না, আবার আসবে ঠিকই, কারণ বেসিক কোর্সের মেয়াদ তো আনলিমিটেড। এখন তোমরা এই মতামত দাও, একদিন আসতে পারবা? অথবা এমন কি করতে পারবা তোমরা, ওরকম হলে পারো, এরকম হলে জিনিসটা ইফেক্টিভ হবে না। মনে করো আজকে একটা ক্লাস, ক্লাসের পর আরো 1 ঘন্টা বসলা, ওরকম হলে তোমার গাড়ি ভাড়া বাঁচবে, কিন্তু ইফেক্টিভ হবে? তাহলে একটা কাজ করা যায়, শুক্র শনি আমাদের ক্লাস, আরেকদিন আমাদের পরীক্ষা হয় না? ওই পরীক্ষার দিন, আচ্ছা গ্রুপে উনি আবার আলাদা করে পরীক্ষাও নিবে, ছোট পরীক্ষা, ইনস্ট্যান্ট প্র্যাকটিক্যাল, যেগুলো কি ওরা কাজের পরীক্ষা বলতে কাজের পরীক্ষা। কথা বলে বলে পরীক্ষা, লিখতেছ, কথা বলতেছ, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কাজের কথা এরকম। যেদিন পরীক্ষাও দিন তো তোমাদের বেশিক্ষণ লাগে না, পরীক্ষার আগে বা পরে একটা সময় দিয়ে করবো কিনা? হুম। হ্যাঁ, তা তোমরা তোমাদের আগ্রহী থাকতে হবে। এবারে তো 47 ব্যাচে এরকম বিশাল একটা সাকসেস আসতো। 47 ব্যাচে গ্রুপের ইয়াটা ভেঙে গেছে ওই যে আন্দোলনের সময়, 3টা গ্রুপ করছিলাম। এখনো স্টুডেন্ট যেগুলো আছে ওগুলো গ্রুপের স্টুডেন্ট গুলাই। এবং কালকেও আমাকে নিগার একটা মেয়ে আছে, নিগার ওই যে ফিন্যান্সের, ও নাকি ফার্স্ট গার্ল ইউনিভার্সিটির, ও বলতেছিল, বলছে স্যার গ্রুপে যে কয়দিন পড়ছিলাম ওই পড়াগুলোই তো ভিত্তি। এটা আমাকে আরো বেশি বলিয়ান করে না, আরো বেশি কনফিডেন্ট করে না, যখন আমার কাস্টমার, আমার অডিয়েন্স, আমার স্টুডেন্ট, হুএভার, সে নিজে বলে যে আমার এই কাজটার মধ্যে থেকে সে বেনিফিটেড। হ্যাঁ, তাহলে বলো, এটা মনে করাই দিবা? আমাকে অন্য কাউকে মনে করাইলে ওটা ওগুলো উদ্যোগ নিবে না। আমাকেই স্যার গ্রুপ করবেন বলছিলেন, স্যার গ্রুপ করবেন বলছিলেন, গুতাতে থাকবা যেন আমি রুকসানাকে ডেকে কাজটাতে লাগাই দিতে পারি। এটা আমার কোনো ভূমিকা নাই, আমার কোনো কাজই করতে হবে না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব, গ্রুপের নাম করব, লিস্ট করব। প্রথম দিন যারা আসবে না তারা কখনো আর আমাকে হাতে ধরলে পায়ে ধরলে 20,000 টাকা দিলেও কখনো আর ঢুকতে দিব না, কারণ ওখানে 20 জনের বেশি বসতে পারে না। আর এখানে আমি আলাদা করে নিজে থেকে কোটাও দিচ্ছি না। তোমরা আসবা, যে আসবে না সে আর ঢুকতে পারবে না, একেবারে এবারে টাইট থাকবে। আর যে পরপর 2 ক্লাস অ্যাবসেন্ট থাকবে সে বাদ, আরেকজনকে ঢুকিয়ে থাকবে, এরকম।
কখন কোন দিন ক্লাস নিবে, কোন ক্লাসে কি পড়াবে, সব দায়িত্ব কার? ওই ম্যাডামের। মানে ওটা হচ্ছে পার্সোনাল গাইড আর কি, তোমার পার্সোনাল গাইড। আমার কোনো কাজ নেই, আমার কাজ হবে, প্রতিষ্ঠানের কাজ হবে কি জানো, ও যখন কোনো পরীক্ষা নেবে প্রশ্নটা তৈরি করে খাতা টাতা দেওয়া, এগুলো দেওয়ার কাজ থাকবে প্রতিষ্ঠানের। আর তোমাদের জন্য আরেকটা কাজ করে আগাচ্ছি। এই যে প্রশ্ন নিয়ে কথা বলছি, আজকে আমি বেশি কথা বলতেছি কারণ হচ্ছে যে তোমাকে আসলে মোটিভেশন দেওয়াটাই ইম্পর্টেন্ট, আমি আসছি মোটিভেশন দিতে। প্রিভিয়াস কোশ্চেন গুলা রিটেনে তুমি এগুলো খুঁজে পাচ্ছ না, আমি তোমাদেরকে শুরুতে যে ওরিয়েন্টেশনে বলেছিলাম প্রথম কাজ হচ্ছে রিটেনের কোশ্চেন কালেক্ট, রিটেন সিলেবাস এন্ড রিটেন প্রিভিয়াস কোশ্চেন্স। কোশ্চেন গুলো তুমি পাচ্ছ না, অথবা কোনো কোনো জায়গায় ছোট ছোট প্রশ্ন পাইলে ওইগুলো সলিউশন পাচ্ছ না। তোমার জন্য আমি একটা কাজ করছি, কিছু কাজ অনেক দূর আগাই গেছে। ওটা হচ্ছে তোমাদেরকে আমরা রিটেনের যতগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে ওগুলোর ডাইরেক্ট সলিউশন সব বড় করে শীট দিব। এই শীটে আমি ফ্রি দিব না, তুমি ফটোকপি করে নিবা, কথা বুঝছো? অথবা ফটোকপি কয় টাকা আসে এরা অফিস থেকে, কত পৃষ্ঠা তোমরা তো বুঝবা, এত পৃষ্ঠা এত এত টাকা, ওটা দিয়ে নিবা, পারবা না? কারণ এটা আমার তোমার কাছে কম হলে আমি যদি 180 পৃষ্ঠার একটা সাবজেক্টের শীট তোমাকে দিতে যাই, আমার কাছে দেখা যাবে এটা 30,000 40,000 টাকা চলে আসছে, আমার উপর ভারী হয়ে যাবে। কিন্তু তোমার কাছে অত ভারী হবে না, তুমি 200-300 টাকা পুরো বছর মিলে আলাদা করে খরচ করা কোনো ব্যাপার না, বুঝতে পারছি? এটাও আমাকে মনে করাই দিবা। এটার জন্য বাংলা রেডি, বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান রেডি, এগুলা এই যে কথাটা বললাম। ইংলিশ রেডি না, ইংলিশ এগুলো সবগুলো স্লাইড, স্লাইড তো এদেরকে দেওয়া যাবে না, এগুলো প্রিন্ট করা যাবে না, স্লাইড প্রিন্ট করলে অনেক টাকা নষ্ট হবে। স্লাইডটাকে ভেঙে ফাইল করতে হবে তারপরে দিতে হবে, জিনিস রেডি কিন্তু প্রিন্টের জন্য উপযুক্ত না। সামনের মন থাকবে তো? হ্যাঁ, তুমি বেসিকের সবগুলো ক্লাস করবা, বেসিক তুমি মোটামুটি ভালো আছো, পারবা। বলো এবার, বলো। স্পোকেনের নিয়ে না, তোমরা তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারগুলা। স্পোকেন নিয়ে বলো তো কি করবো, এখন থেকে কি গ্যাপে গ্যাপে কিছু ক্লাস দেওয়া উচিত হবে? এবং স্যার প্রফেশনাল, স্যার একটু বয়স্ক, কিন্তু আইবিএ থেকে পড়াশোনা করা, কমপক্ষে 20 বছর ধরে স্পোকেন রাইটিং এগুলো নিয়ে কাজ করা, হ্যাঁ অনেক বেশি এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটা একেবারে শিডিউল ক্লাসে হবে না, হলে ফলাফল গুরুত্ব দিবেন আমি জানি, একেবারে শিডিউল আজকে ইংলিশ ক্লাস, ওরকম ইংলিশ ক্লাস হিসাবেই স্পোকেনের টিচার দিয়ে করাবো। আচ্ছা, এবার আসো গ্রুপ, গ্রুপ নিয়ে সবাই কি রাজি বা সিরিয়াস আছো? হ্যাঁ, তারপরে এই দুইটা কাজ আমরা শুরু করে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আল্লাহর রাস্তায় জ্বরে যাইও না, তোমার অনেক কাজ থাকবে। মানে আমার আফসোসের জায়গা হচ্ছে জ্বরে যাই, পড়াশোনা করিও না, কোনো কোনো কিছু করার দরকার না, তুমি শুধু আসিও আর যাইও, আসবা যাবা, গ্রুপের কাজ করা, ক্লাসের কাজ করা, নোটটা কালেক্ট করা, পড়াশোনা বাদ দাও, কোনো চাপ নিও না। তুমি কোচিং এর এই কানেক্টিভিটিটা রাখো, তুমি দেখবা, কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায় তো, মানে এই জিনিসগুলা এই সিরিয়াসনেসটা তোমার হারিয়ে যাবে যদি তুমি গ্যাপ দিয়ে দাও, বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো, এখানে এটা নিয়ে আমরা একটু কথা বলি। এ, আমি একটু যেন শব্দ আন্ডারলাইন করতে পারি তার জন্য। তাহলে when scientists, healthcare provides, entrepreneurs and other business and management talent consistently leave, ধারাবাহিকভাবে ছেড়ে যাচ্ছে the country of birth, মাতৃভূমি, for opportunities abroad, বিদেশি সুযোগ সুবিধার জন্য, it creates persistence, এটা মানেও কনসিস্টেন্ট, হ্যাঁ। তারপরে ড্রাগ অন দা হোম কান্ট্রিজ ইকোনমি অ্যান্ড কি, হ্যাঁ, ব্লাইটস ইটস গ্রোথ। তাহলে এই একটা দেশের মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যখন হোম বার্থ কান্ট্রিকে ছেড়ে অন্য দেশে চলে যায়, হোম কান্ট্রিতে এটার একটা ঘাটতি সংকটের সৃষ্টি হয়, এটাই মূল ভাব, বেশি সিরিয়াসলি দেখার কিছু নাই। তারপরে দেখো, তাহলে এই পরের সেন্টেন্সটা দেখো, দিস ফিনোমিনন, ফিনোমিনন মানে কি বলো? ফিনোমিননের একটা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, চিরঙের মানুষ বেশি বেশি মেজবান খায়, এটা এটা একটা ফিনোমিনন, সোশ্যাল ফিনোমেনা বলি না, হ্যাঁ বৈশিষ্ট্য, হ্যাঁ গঠন, মানে এই ধরো এই অভ্যাস, এই হ্যাবিট, এই ট্রেন্ড, ফিনোমিননের একটা ট্রেন্ড ধরো, হুম, ইজ পপুলারলি নোন অ্যাজ কি, হ্যাঁ। তাহলে এই অভ্যাসটা, এই রীতি, এই
ফিনোমিননের কি অর্থ করলাম? এই রীতিটা, এই অভ্যাসটাকে আমরা কি বলি? ব্রেন বলি। কয়েন মানে পয়সা না? পয়সা, কয়েন। কিন্তু কয়েনের এখানে আক্ষরিক অর্থ করবো না। কয়েনেজ মানে হচ্ছে নতুন শব্দ সৃষ্টি, ঠিক আছে? A coinage of British Royal Society in response to the immigration of scientists from the United Kingdom to the United States and Canada in 1950s to 1960s, অর্থাৎ 1950 থেকে 60 এই দশক, 60-এর দশকে, 60-এর দশকে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে ব্রিটিশরা যেভাবে আমেরিকাতে বারবার ইমিগ্রেট করছিল, কানাডাতে চলে যাচ্ছিল, ওখান থেকেই ব্রেন এই শব্দটার সৃষ্টি। কয়েনেজ মানে নতুন শব্দের সৃষ্টি, বুঝতে পারছি? মানে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে এই শব্দটাকে ব্রেন হিসেবে প্রচার, শব্দটা প্রচলিত হয়েছে। আচ্ছা, শব্দের দিকে ফোকাস করে বলা হয়েছে বাক্যটা। এবার আবার দেখো, এই যদি তোমার সোজা লাগে এরকমই, তাহলে ব্রেন, এরপরে হচ্ছে এফেক্ট। ইফেক্ট না এফেক্ট? এফেক্ট। আচ্ছা, তাহলে দা হোম কান্ট্রি, আচ্ছা, এন্ড দা কোম্পানিজ উইদিন ইট, তারপরে হচ্ছে ইন নিউমিরাস এন্ড কি লিখছে? আচ্ছা, এটা সহজ শব্দ, ইন্টারকানেক্টেড ওয়েস। আচ্ছা, অর্থ করি একটু। ব্রেন এফেক্ট, প্রভাবিত করে, খারাপ প্রভাব ফেলে, দ্য হোম কান্ট্রি। আচ্ছা, এন্ড দ্য কোম্পানিজ, এখানে কোম্পানি মানে শুধুমাত্র ভ্যাকসিনকু ইনসেপ্টা এই টাইপের কোম্পানি বলে নেই, এর কোম্পানি মানে হচ্ছে অথরিটি, আমরা, হ্যাঁ, উইদিন ইট, বিভিন্ন ভাবে, অসংখ্য, হ্যাঁ, ইন্টারকানেক্টেড ওয়েস, মেকিং কজ এন্ড ইফেক্ট ডিফিকাল্ট টু, কি লিখছে? এটা শব্দ, এই শব্দটার অর্থ দেখো তো। তো সবার হাতে মোবাইল আছে, চেক করে বলো। ডিসেন্ট্যাঙ্গেল, ডিসএনট্যাঙ্গেল শব্দটা ভাঙো। একটা হচ্ছে, একটা হচ্ছে প্রিফিক্স ডিস, ডিসকে বাদ দাও, তাহলে এন্ট্যাঙ্গেল, এন্ট্যাঞ্চ, হ্যাঁ, তাহলে কি বলছে? বুঝলি? ফাঁদে পড়া। তাহলে এন্ট্যাঙ্গেল মানে যদি ফাঁদে পড়া হয়, ডিসেন্ট্যাঙ্গেলের অর্থ কি লিখছে? হ্যাঁ, বিচ্ছিন্নতা, জট খোলা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার অর্থ কি দাঁড়ায়? মেকিং কজ এন্ড ইফেক্ট ডিফিকাল্ট, আচ্ছা বুঝা গেছে, মানে মুক্তি। কি অর্থ দাঁড়াচ্ছে? মুক্তি। তাহলে এখানে আমরা জট খোলা নাকি? আচ্ছা, তাহলে উইথ আ ডিপ্লেটেড entrepreneurial class who is there to develop goods and service, create jobs and drive economic growth. আচ্ছা, এখন দেখা যাচ্ছে পুরো কথাটার অর্থ আবার মিলাইনি আমরা। তাহলে ব্রেন এফেক্টস হোম কান্ট্রি, এবং হোম বিভিন্নভাবে পারস্পরিক সম্পর্কিত সবাইকেই প্রভাবিত করে, হ্যাঁ। তারপরে ডিপ্লেটেড এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস হু ইজ দেয়ার টু ডেভেলপ গুডস এন্ড সার্ভিস, ক্রিয়েট জবস এন্ড ড্রাইভ ইকোনমিক গ্রোথ। এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা মিলে না, আমি প্রশ্নবোধক চিহ্নের কারণে চিন্তা করছিলাম। তাহলে যারা অর্থনৈতিক বিকাশ, উদ্যোক্তা, জব সৃষ্টি করা, সেবা সৃষ্টি করা, পণ্য সৃষ্টি করার কাজে যারা কাজ করে, যারা ডিপ্লেটেড আছে, হ্যাঁ, এরাই এফেক্টেড হয়, শুধুমাত্র রাষ্ট্র এফেক্টেড হয় না। যারা উদ্যোক্তা আছে তারাও তো কোয়ালিটি ইঞ্জিনিয়ার না পাইলে, কোয়ালিটি সায়েন্টিস্ট না পাইলে তারা কোয়ালিটি গুড প্রডিউস করতে পারছে না। তাহলে দ্য ডিপার্চার অফ ফিজিশিয়ান এন্ড নার্সেস স্ট্রেচেস দ্য হেলথ কেয়ার সিস্টেম এন্ড এন্ড কি লিখছে? কম্প্রোমাইজেস পাবলিক হেলথ। অর্থাৎ এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি এটার শিকার, এই জন্য এটা একেবারে খুব প্রাসঙ্গিক ইস্যু নিয়ে লিখেছে। তারপরে স্কিপ করে যাবো না, আমরা প্রতিটা সেন্টেন্স দেখবো, কারণ পেসেজটা বেশি বড় না, যেন আমরা পরের অ্যান্সার গুলো, ট্রু ফলস গুলো দেখতে পারি। সায়েন্টিস্ট এন্ড টেকনোলজিস্ট লিভ, টেকিং উইথ দেম নট অনলি দ্য নলেজ, তারা যে চলে যাচ্ছে, তারা শুধুমাত্র ব্রেন নিয়ে যাচ্ছে না, স্কিল নিয়ে যাচ্ছে না, they may have obtained at the state's expense but also their capacity to drive the
innovation that fuels economic development and international prestige. তাহলে এখানে শুধুমাত্র তারা শুধু তাদের নিজের ব্রেইন এবং স্কিল নিয়ে যাচ্ছে না, তারা দেশে টাকা খরচ করে সেই যে বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করছে, এরপরে পিএইচডি করার জন্য আমেরিকা গেছে, ওখানে গিয়ে চাকরি করছে। তাহলে এমবিবিএস পাস করার জন্য তার পেছনে রাষ্ট্রীয় কতগুলো টাকা খরচ করছি আমরা, এইগুলো নিয়ে যাচ্ছে না। এবং আমাদের মান সম্মান হানি করছে, বা আমরা আমাদের ব্রেনটা নিয়ে এসে ওখানে চলছে, কিন্তু আমরা এখানে বঞ্চনার শিকার হচ্ছি। অর্থাৎ এখানে এই বাক্যের মূল ভাব হচ্ছে অর্থের অপচয় হচ্ছে। সে নিজে তো যাচ্ছে যাচ্ছে, আমার টাকাটাও নিয়ে যাচ্ছে। তারপরে কোম্পানিজ ইন প্লেসেস উইথ হাই ইমিগ্রেশন মানে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম একটা আছে না, আরেকটা হচ্ছে এটা দিয়ে মনে রাখবা, ইম্পোর্ট, বাইরে থেকে দেশে আসলে, বাইরে থেকে ইম্পোর্ট, এটা দিয়ে মনে রাখবা ই না, মানে দেশ থেকে বাইরে গেলে সে এমিগ্রেন্ট, বাইরে থেকে দেশে আসলে সে ইমিগ্রেন্ট। বুঝতে পারছি? মনে রাখবো, সহজ, অত কঠিন কিছু না। তাহলে তাহলে দেখো, বলো, কোম্পানিজ ইন প্লেসেস উইথ হাই immigration rates also face significant challenges that stifle innovation, হ্যাঁ, and hinder মানে কি? বাধা। হুম, তারপরে hinder execution, এটাও বাধা। ঠিক আছে, অর্থাৎ এখানে থমকে দেওয়া, স্তব্ধ করে দেওয়া, ওরকমই, কঠিন কিছু না তো। তারপরে হচ্ছে দেখো, হিন্ডার এক্সিকিউশন অন স্ট্র্যাটেজি, তাহলে অর্থাৎ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ে। অর্থাৎ যারা বাস্তবায়ন করতে চায় কোনো একটা প্রজেক্ট, কোনো একটা প্রকল্প, তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ে এবং তাদের ইনোভেশন গুলো কার্যকরী করতে পারে না। আচ্ছা, তারপরে এরপরের লাইনটা আমি now among them there are a more limited talent pool from which to hire and promote, and higher turnover among the rank as employees seek opportunities outside the home country. Employees that the business has spent time and money developing. তারপরে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে কি, এন 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 এক্সোডাস অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ট্যালেন্ট ডিপ্রাইভ দ্য। এক্সোডাস শব্দের অর্থ হচ্ছে আর কি, an exodus, এখানে ডেভেলপিং an exodus of business and management talent। দেখো তো এক্সোডাস মানে এখানে কি, কিভাবে কনসেপচুয়াল মিনিংটা কি হয়, ডাইরেক্ট গুগলে দেখো। হুম, মিলে এটা, এই কথাটা কি, এই কথাটা কিসের জন্য আনছে এখানে? হুম, তাহলে দেখো এখানে শব্দটাকে এক্সিট থেকে এক্সোডাস শব্দটা আসছে আর কি, তাহলে প্রস্থান যদি হয়। তাহলে among them there are a more limited talent pool from which to hire, মানে তার মানে এখানে আমাদের দেশের গুলো তো চলেও যাচ্ছে, এখন আমরা যদি কোনো ধরনের স্পেশালিস্ট বাইরে থেকে আনতে চাই, এই জায়গার মধ্যে যে সীমাবদ্ধতা, দেখো, there are more limited talent pool from which to hire and promote, and higher turnover among the ranks as employees seek opportunities outside the home country। তাহলে তারা যেহেতু দেশের বাইরে বড় বড় সুযোগ খুঁজে চলে যাচ্ছে, তাদেরকে আসলে পুল করা, তাদেরকে টানা, তাদেরকে আলাদা করে স্পেশালিস্ট গুলো আনা, এটাও আমরা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এমপ্লয়িজ দ্যাট দ্য বিজনেস হ্যাজ স্পেন্ট টাইম এন্ড মানি ডেভেলপিং। আচ্ছা, তারপরে হচ্ছে an exodus of business and management talent। আচ্ছা, deprive the home countries companies and especially startup of the skills and savvy needed to grow and flourish। আচ্ছা, এখানে লাস্টের এই কথাটার মধ্যে ভাবটা বুঝে নিলে তুমি ট্রু ফলস পারবা এবং উত্তর করতে পারবা। এটা হচ্ছে
বাংলাদেশের এমবিবিএস পাস করার পেছনে তার পেছনে অনেক টাকা খরচ করছিলাম। এটা যেমন আমার দেশের টাকাটা নিয়ে গেছে, অনেক ক্ষেত্রে এমনও ঘটে আমার দেশের কোম্পানিতে এসে চাকরি করে দক্ষ হয়েছে, সে অপরচুনিটির জন্য অন্য দেশে চলে গেছে। তাহলে যে কোম্পানিতে কাজ করে সে দক্ষতাটা অর্জন করছে, কোম্পানিও ক্ষতির মুখে পড়ছে না? কোম্পানিও ক্ষতির মুখে পড়ছে, এবং এখান থেকে বাইরে থেকে আনাটাও কোম্পানিদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এই কথাটাই। তারপরে আসো, ফ্লারিশ, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ইন ইমার্জিং ইকোনমিক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে কান্ট্রিজ অফেন স্পেন্ড scarce resources educating doctor, engineers, and scientists in the hope that these will build growth at home, only to watch in dismay as they migrate to the west. একই কথা, একই কথা। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি গুলো অনেক প্রত্যাশা নিয়ে এই সমস্ত সেক্টরকে ডেভেলপের জন্য বিনিয়োগ করে, খরচ করে, কিন্তু তারা পশ্চিমের দিকে মাইগ্রেট করে, যারা স্কিল গুলো অর্জন করে। তারপরে ইন দিস টার্ন বিকামস আ বিসিএস সার্কেল, এটা বানাতে পারো, ওই যে দুষ্টু চক্র, এটা তো। হুম, তাহলে হোম কান্ট্রিজ নিড ট্যালেন্ট টু ক্রিয়েট অপরচুনিটি, বাট উইদাউট অপরচুনিটি ট্যালেন্ট গ্রেভিয়েটস। এই শব্দটা একটু লাগবে, কারণ এটা এটা ওখানে ইয়ার মধ্যে আসছে। আবার দেখো, দিস বিকামস আ বিসিএস সার্কেল, এটা মানে কি বলছি? দুষ্টু চক্র। হোম কান্ট্রিজ নিড ট্যালেন্ট টু ক্রিয়েট অপরচুনিটি, বাট উইদাউট অপরচুনিটি ট্যালেন্ট গ্রেভিয়েটস। আকর্ষণ করা, কি করা? গ্রেভিয়েশন, মধ্যে আকর্ষণ। হ্যাঁ, হ্যাঁ, এই শব্দটা লাগবে। টু টু দ্য বিগার সিটিজ এন্ড বেটার জবস elsewhere in the world। তাহলে অর্থটা কি দাঁড়ায়? In this turn becomes a vicious circle. The home countries need talent to create opportunity, but without opportunity talent gravitates to the bigger cities। আচ্ছা, তাহলে আমার মেধা দরকার, আর মেধার দরকার সুযোগ, ঠিক না? তাহলে এখানে মূল কাজ হচ্ছে, তুমি যদি মেধাবীদেরকে রাখতে চাও, তার জন্য সুযোগটাও রাখতে হবে। তুমি বেতন দিবা 10,000 টাকা, আর মেধা চাইবা উন্নত মানের, তাহলে এখানে সমস্যাটা শুধুমাত্র মেধাবীরা চলে যাচ্ছে এটা নয়, সমস্যাটা মেধাবীদের জন্য সুযোগের ঘাটতি। কথা বুঝছো? এই কথাটা, এই কথাটা শেষ, প্রায় শেষ, প্রায় শেষ, লাস্ট প্যারা, লাস্ট প্যারা, তেমন কোনো আহামরি জটিলতা নাই। এই যে লাস্ট ওয়ান, এখানে কি বলা হচ্ছে? ব্রেন ড্রেন হ্যাজ লং ভেক্সড দা পলিসি মেকার্স, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টস ইন এডুকেশন আর সিমিংলি squandered when the educated depart for greener, এটা লাগবে, greener pastures, মানে চারণভূমি, 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 সুযোগ, অপরচুনিটি। এটা মানে কি, এখানে কি অর্থ ব্যবহার হয়েছে? অপরচুনিটি। তাহলে গ্রিন, গ্রিন মানে সবুজ, সবুজ ভূমি, সবুজ তৃণভূমি, আরো সবুজ তৃণভূমি মানে আরো বড় সুযোগ, আরো বড় অপরচুনিটি, ঠিক আছে? তাহলে বাট ডাইলিং ডাউন ইনভেস্টমেন্ট ইন এডুকেশন উইল নট হেল্প গ্রো দা অপরচুনিটি এট হোম। এই যে মূল কথাগুলো, সিদ্ধান্তগুলো কিন্তু এই প্যারাতে আছে। বাট ইন এডুকেশন নট হেল্প, তাহলে বাট ডাইলিং ডাউন, অল্প করে তুমি শিক্ষার জন্য খরচ করবা না, কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ইনভেস্ট করবা না, আবার প্রত্যাশা করবা এখানে মানুষজন থাকবে। হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট এডুকেশন উইল নট হেল্প টু গ্রো অপরচুনিটি এট হোম, হ্যাঁ, দ্যাট উড। এই শব্দটার অর্থ দেখো, দ্য বেস্ট এন্ড বিগেস্ট টু রিমেইন। তাহলে আমরা যে কয়েকটা শব্দ, এক্সোডাস মানে কি বলো? এক্সোডাস মানে কি বলছিলাম? হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রেভিয়েট মানে আকর্ষণ। লিউরের অর্থ বের করছো? লিউরের অর্থ লাগবে আকর্ষণ, তাও প্রলোভন। হ্যাঁ, তাহলে অর্থ কি, অর্থ কি দাঁড়ায়? অপরচুনিটি এট হোম দ্যাট উড লিউর দ্য বেস্ট এন্ড ব্রাইটেস্ট টু রিমেইন। আচ্ছা, তারপরে উপরে, উপরে শব্দের মধ্যে বিসিএস সার্কেল মানে, হ্যাঁ, তারপরে এখানে তেমন মানে বেশি কঠিন আসে নাই, অনেক সময় সহজের মধ্যেও কঠিন শব্দ তো থাকে,
এরকমের মধ্যে আমরা শব্দগুলো চেক করে নিলাম। তারপরে আমি আরো একটু শব্দ চেক করে দিই। ফ্লারিশ মানিতে পারো বিকাশ। হ্যাঁ, ফ্লারিশ। ওই যে আমরা একটা একাডেমিক প্রোগ্রাম চালাই না, ওখানে আমি একটা স্লোগান দিছি না, উই নার্চার মাইন্ডস টু ব্লো। ব্লো মানে বিকাশ, ফ্লারিশ। তারপরে তারপরে এখানে শব্দ ইমিগ্রেশন শব্দটা আমরা দেখেছি। স্কেয়ার্স মানে কি দেখি বলো তো। সীমিত। হুম, তাহলে দেখো, কান্ট্রিজ অফেন, দেশগুলো প্রায়ই খরচ করে স্কেয়ার্স রিসোর্সেস। স্কেয়ার্সলি মানে কদাচিৎ না, স্কেয়ার্স বানান তো এটাই, স্কেয়ার্সলি কদাচিৎ, সে স্কেয়ার্সলি ভিজিটস আস নাকি। তাহলে স্কেয়ার্সলি মানে কম, অল্প, অতি অল্প, নাই নেই অবস্থা। শব্দটা বেসিকটা খেয়াল করো হ্যাঁ। তাহলে এডুকেটিং ডক্টরস, তাহলে দেশ যদি ডাক্তারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে এডুকেট করার জন্য খুব কম খরচ করে, হ্যাঁ, এবং 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 দেখো, ইন দ্য হোপ দ্যাট দিস উইল বিল্ড গ্রোথ এট হোম, এবং তারা আশা করে এখানে তারা দেশকে গ্রোথ আনবে। অনলি ওয়াচ ডিসমে, ঠিক আছে, ওয়াচ ইন ডিসমে as they migrate to west। তাহলে অনলি টু ওয়াচ ইন ডিসমে। তাহলে এই শব্দগুলো আমরা দেখলাম। এখন এবার প্রশ্নগুলো যখন সলভ করবা তুমি বুঝবা যে তুমি পারো কিনা। তাহলে এখানে আছে কি ডিপ্লেটেড, তাহলে বলা হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং এর জন্য এক নাম্বার ডিপ্লেটেড এই শব্দটা, এটার বাংলা অর্থ হচ্ছে শেষ হওয়া। হ্যাঁ, আর কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে গ্রেটলি এডুকেটেড অর ডিসমিসড ইন নাম্বার, ইন কোয়ান্টিটি। মানে এখানে আসলে ক্ষয়প্রাপ্ত, প্রায় আক্ষরিক অর্থের কাছাকাছি, কোনো নতুন মানে কন্টেক্সচুয়াল মিনিং হিসেবে আলাদা করে হয়নি। তারপরে শব্দটা দেখো, টার্ন ওভার। তাহলে টার্ন ওভার শব্দটা কোথায় পেয়েছিলাম, মানে এগুলো অর্থ বের করার জন্য সেন্টেন্সটা পড়তে হয়। টার্ন ওভার এখানে আছে, কই এখানে আমরা টার্ন ওভার শব্দটা পাইছি, এই পেজে অপরচুনিটিজ অ্যাব্রড, এই পেজে, এই প্যারাই নাই না, দ্বিতীয় প্যারাই নিশ্চয়ই আছে। ডিপ্লেটেড শব্দটা এখানে পাইছো, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়, তাহলে মিলে কি অর্থ, উইথ আ ডিপ্লেটেড entrepreneurial class who is there to develop goods and service। এখানে তো নিয়োজিত অর্থ 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 আমার কাছে বেশি মনে হচ্ছে, মানে যারা দেখো, উইথ আ ডিপ্লেটেড entrepreneurial ক্লাস, যারা উদ্যোক্তা শ্রেণী, উদ্যোক্তা কাজে যারা নিয়োজিত। হ্যাঁ, হু ইজ দেয়ার টু ডেভেলপ, যারা পণ্য উৎপাদন করে, সার্ভিস উৎপাদন করে, জব সৃষ্টি করে, এবং অর্থনৈতিক উন্নতিতে প্রবৃদ্ধি করে। তাহলে উইথ আ ডিপ্লেটেড এন্টারপ্রেনাল ক্লাস, উইথা, তাহলে এখানে নিয়োজিত অর্থই আমার কাছে বেশি কাছাকাছি লাগে। তাহলে ওখানে কি অর্থ চাইছে, আচ্ছা আরেকটা শব্দ পাইছিলাম কি, টার্নওভার। টার্নওভারটা তো আমি এখানে, হ্যাঁ, তাড়াহুড়া করিও না, এখানে এরকম কথাবার্তা বলাটাই এখানকার কাজ, বা এখানে দ্রুত কোনো কিছু শেষ করে কোথাও আমরা চলে আগায় যাচ্ছি এরকম কিছু না। দেখি বলো, আলোচনা করো, পাইছো। আমি তো এখনো পাইনি। আচ্ছা, হ্যাঁ পাইছি। তাহলে এখানে আমরা একটু দেখি অর্থটা। among them, among there are a more limited talent pool from which to hire and promote, and higher turnover among the ranks as employees seeks opportunities outside the home country। আচ্ছা, এখানে সাধারণ অর্থই ব্যবহার হয়েছে, বুঝছি। এখন দেখো, এখানে কন্ট্রাকচুয়াল মিনিংটা দেখো, দ্য রেট এট হুইচ এমপ্লয়িজ লিভ, এখানে আদান প্রদান, আসা যাওয়া। মূলত এখানে তার অর্থটা হচ্ছে কি, হার 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 হার।
এমপ্লয়ি মাইগ্রেশনের হার, টার্নওভারের আক্ষরিক অর্থটা ওটাই। তারপরে আরেকটা কি পাইছিলাম না, ডিপ্লেটেড শব্দটা নিয়োজিত অর্থ করছি না আমরা একটু আগে, কিন্তু এখানে কি অর্থ আসছে, আক্ষরিক অর্থ কি হ্রাসপ্রাপ্ত, নিঃশেষিত, কিন্তু কন্টেক্সচুয়াল মিনিং গ্রেটলি রিডিউসড অর ডিমিনিশড ইন দ্য নাম্বার, এখানে আসলে কোয়ান্টিটি, এই শব্দটাই আমরা অর্থ হিসেবে নিতে পারি। এর অর্থ এরিয়া ঠিক হয়নি। তাহলে দ্য ডিপ্লেটেড কোম্পানিজ এন্টারপ্রেনার্স মানে যে সমস্ত উদ্যোক্তারা জব সৃষ্টি করছে, গুড প্রোভাইড করছে এরা, তাহলে নিয়োজিত, নিয়োজিত অর্থ, আক্ষরিক অর্থ না। বাকি শব্দগুলো সহজ, এই দুইটা নিয়ে একটু কথা বললাম। তারপরে দেখো গ্রেভিয়েট মানে কি, আকৃষ্ট হওয়া, এটা আমরা তখনই আলোচনা করছি। তারপরে গ্রিনার, পাশ্চার, এই শব্দটার অর্থ কি, a more attractive or advantageous situation or place, এটাও আমরা আলোচনা করছি। ক্রিটিক্যাল মাস এই শব্দটা অর্থ কি দাঁড়ায়, a significant number of people or elements to achieve a significant outcome or impact। আচ্ছা, এবার আমি যে কাজটা করার জন্য এইগুলো বললে, এগুলো দেখলে ট্রু ফলস বের করতে পারলে আমরা ওই প্যাসেজের এইটুকুতে আমরা যতটুকু বুঝছি। দেখি, মার্ক দ্য ফলোইং সেন্টেন্স এজ দ্য ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। আচ্ছা, তাহলে কান্ট্রিজ অফ বার্থ এন্ড হোম কান্ট্রি মিন দ্য সেম, ট্রু। আচ্ছা, তারপরে বি নাম্বার, আমার তো দাগানোর দরকার নেই। বি নাম্বার হচ্ছে, দেখি বলো, হোম কান্ট্রি ফাইন্ডস আ ওয়ে টু, কি লিখছে ওই শব্দটা কি, এন্ট্যাঙ্গেল, ডিসএন্ট্যাঙ্গেল, কি অর্থ বার করছিল, জঞ্জাট খোলা, জট খোলা। হ্যাঁ, হ্যাঁ শব্দটা, তাহলে দেখো তো, হোম কান্ট্রি ফাইন্ডস আ ওয়ে টু ডিসেন্ট্যাঙ্গেল দ্য কজ এন্ড ইফেক্ট অফ ব্রেন ড্রেন উইথ দ্য হেল্প অফ কোম্পানিজ, কোম্পানির সহায়তায় হোম কান্ট্রি এই যে ব্রেন ড্রেনের সমস্যার সমাধানের চেষ্টা করে। এরকম কোনো তথ্য কি আমরা পাইছি? পাইনি। কোম্পানি নিজেই তো, দেশ দেশ যেমন ক্ষতিগ্রস্ত, কোম্পানি নিজেই ক্ষতিগ্রস্ত। তাহলে ফলস রেফারেন্স হচ্ছে, আচ্ছা এখানে রেফারেন্স হিসেবে দেখানো হয়েছে। এবার আসো, abroad going talents pool their ideas in startups only, এটা কিন্তু আমি এই বাক্যটা ওখানে দেখানো ছিল, অর্থটা ক্লিয়ার করে বুঝাইছি। তারা কি শুধুমাত্র তাদের ব্রেইন এবং স্কিল নিয়ে যায়, নাকি আরো ক্ষতি করে? আরো ক্ষতি করে। এমবিবিএস পড়ছে, টাকা খরচ করছে, আমার কোম্পানিতে প্রথমে 5 বছর চাকরি করে অভিজ্ঞতা নিয়ে কানাডার কোম্পানিতে সার্ভিস দিচ্ছে, এই কথাগুলো দুইটা প্রায় আলাদা আলাদা তথ্যগুলো আছে। তাহলে এটা ট্রু না ফলস? ফলস। অ্যাব্রড গোয়িং ট্যালেন্ট পুল, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, হ্যাঁ, দেয়ার আইডিয়াস ইন স্টার্টআপস অনলি, স্টার্টআপ না, তারা আরো অনেক ক্ষেত্রে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ডি নাম্বার বলো। আমি আগে পড়ে পড়ে রিডিং পড়ে আসি নাই, এই জন্য অনেক ফাস্ট আগাচ্ছি না, আলোচনা করে আগাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ রয়্যাল সোসাইটি, ব্রেন ড্রেন ইজ departure of physicians, nurses, scientists, and technologists into foreign countries. According to the British Royal Society, brain drain is, এই কথাটা তো শুরুতেই আছে, বলো। ব্রেন ড্রেন বলতে বুঝাই, মানে ব্রিটিশ রয়্যাল সোসাইটির মতে ব্রেন ড্রেন বলতে আমার মেধাগুলো আমেরিকা কানাডাতে চলে যাওয়া, এটা স্পেসিফিক করে আছে তো। তাহলে ট্রু না ফলস? ট্রু, একেবারে হুবহু প্রায় প্রায় কথাটাই আছে। ই নাম্বার বলো। কোম্পানিজ ফেসেস চ্যালেঞ্জেস as they invest in talent developing to make profit. ট্রু না ফলস? ট্রু তো, ট্রেনিং দেয় না, ট্রেনিং দেয় না। একটা কোম্পানিতে জয়েন করার পর তোমার শিক্ষানবিশ পিরিয়ড থাকে, তোমাকে শিখায়, তুমি 5 বছর করে চলে গেছো, তাহলে কোম্পানির লস। তারপরে হচ্ছে, হ্যাঁ এটা কি লিখছে, ঘানাইয়ান immigrants set example by enrolling themselves to graduate courses, এখানে গানার কথা হইতে নাই। হ্যাঁ, 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 জাতির নাম আর কি, হ্যাঁ। হুম, তাহলে সেট এক্সাম্পল বাই এনরোলিং দেমসেলভস টু গ্রাজুয়েট কোর্স, না এই ধরনের তথ্যই তো আমার প্যাসেজে নাই। একেবারে সম্পূর্ণ মানে ইজিলি অ্যান্সার করার মতো প্রশ্ন। তাহলে এবার আসো, নিয়ারলি
40% of Indian citizens migrate to Silicon Valley. এটাও প্যাসেজে নাই। তার মানে এটা একেবারে সহজ করে দিছে এরা। তারপরে হচ্ছে বলো, the 1/4 of challenge the college graduate in New Zealand immigrate to another country. আচ্ছা, তার মানে প্যাসেজের মধ্যে এখানে আরো কিছু তথ্য ছিল, মানে আমার এখানে যে প্যাসেজ, হ্যাঁ হ্যাঁ আসে নাই, তার মানে এখানে পুরো টেক্সট আসে নাই, কারণ এটা এখানে ট্রু দেখাচ্ছে না। আর যদি আমরা যতটুকু পড়ছি সেই অনুসারে এটা ফলস, কারণ এই ধরনের নিউজিল্যান্ডের কোনো তথ্যই প্যাসেজে নেই। আচ্ছা, তারপরে আমি যখন সেটা আকারে দিব তখন তো মূল টেক্সট আমি করে দিব। তাহলে দা পলিসি মেকার হ্যাভ অলমোস্ট নাথিং টু ডু টু 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 ট্যাকল মাইগ্রেটরি ট্যালেন্টস, ফলস, কারণ পলিসি মেকার লাস্ট পারাতে পড়ছি না, বাট এবং ওই কথাটাও তো বলছে শিক্ষায় বিনিয়োগ, শিক্ষা বিনিয়োগ না করে শুধু সুবিধা না বাড়িয়ে তুমি যদি ব্রেনকে ঠেকাইতে চাও তাহলে পারবা না। তাহলে ব্রেন ড্রেন ঠেকানোর জন্য কোম্পানিও পারবে না, ব্রেন ড্রেন ঠেকানোর জন্য সরকারও পারবে না, এমন কোনো কথা নাই। কোম্পানি এবং সরকার উভয়ের মধ্যে যুগপথ নিতে হবে। কোম্পানি যদি কম বেতন দেয় তাহলে মানুষ বেশি বেতনের জন্য চলে যাবে, এরকম। আচ্ছা, তারপরে আমার বারবার এখানে আসতে হয়, এটা অন্য একটা সিস্টেম বের করতে হবে। তারপরে বলো, অ্যাট্রাকটিভ অপরচুনিটিস ইন নেটিভ ল্যান্ড উড অফসেট দ্য আর্চ অফ লিভিং হোম কান্ট্রি। ট্রু। অর্থটা বুঝছো? অ্যাট্রাকটিভ অপরচুনিটিস, যদি সুযোগ বাড়াও, আকর্ষণীয় অপরচুনিটি যদি দাও, নেটিভ ল্যান্ড মাতৃভূমিতে, উড অফসেট নির্ধারণ করবে, হ্যাঁ, আর্চ মানে আগ্রহ, আর্চ, হ্যাঁ হ্যাঁ, দেশ ত্যাগের আগ্রহ কমাতে পারবে। আচ্ছা, dash grow the opportunity at home that would lead the koi best and highest to আচ্ছা brightest to remain. আননেসেসারি তথ্য আসছে, কোনো প্রশ্নও পরিপূর্ণভাবে আসে নাই। এবার আসো, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড। আচ্ছা, এটা তো সহজ। তাহলে 1 নাম্বার হচ্ছে শব্দটা কি? হোম। হোমের অ্যাডভার্ব কি? হোমলি, হোমওয়ার্ক। এটা নিয়ে আমি কিছুদিন আগে তোমাদের বেসিকেই একটা ক্লাস করেছিলাম, শেষ দিকে কেউ কেউ এখান থেকেও ক্লাসটা করছো। আমি একদিন দেখাইছিলাম না প্রিফিক্স, সাফিক্স, ভার্ব কিভাবে ফর্ম হয়, নাউন কিভাবে ফর্ম হয়, এবং 4টা পার্ট দেখাইছিলাম। এবং আমি তোমাকে বলেছিলাম এই 4টা পার্টের বাইরে তুমি চিন্তা করার সুযোগ নেই। এবং অনেক লম্বা ক্লাস, হয়তো পার্ট 1 2 দুইটা একসাথে নিয়েছি কিনা আমার মনে নাই, অথবা তোমরা করো নাই, এর আগের ব্যাচের গুলা করছে এরকম। এটার ক্লাসটা রেডি করতে আমার অনেক পরিশ্রম গেছে, এই অংশটা সমাধানের জন্য আমার ওই ক্লাসটা রেডি। আচ্ছা, তাহলে আসো, এটা এই পার্টটাকে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত একটা প্রশ্ন ছাড়া সবগুলো প্রশ্নেই এই পার্ট থেকে প্রশ্ন আসছে। প্রায় আগের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসতো এভাবে, আগের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসতো এভাবে, এভাবে থাকতো, এভাবে থাকতো। তারপরে মনে করো এখানে দিল ওয়াটার, তারপরে মনে করো এখানে দিল মনে করো বিক্সেন, তারপরে মনে করো এখানে দিল ডু, এভাবে দিবে। তারপরে এখানে দিবে ওয়ার্ড, এখানে দিবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এভাবে ঘর করে দিবে। তারপরে এখানে এভাবে টিক মার্ক থাকে, মানে যেখানে যেখানে টিক মার্ক আছে ওই ঘরটা তুমি পূরণ করবা। বুঝতে পারছি? তাহলে ওয়াটারের নাউন কি হবে, মানে অথবা ওয়াটারের ভার্ব কি হবে, এভাবে লিখা, এভাবে এখানে এবার আসছে এরকম। এটা তুমি মজা পাবা আলোচনা, আমি কথা বললে তোমার ভালো লাগবে, এখানে জটিলতা নাই। হুম, ওয়াটারের অ্যাডভার্ব ফর্ম মনে করো যদি কোনো কারণে মানে প্রয়োজন হয় তাহলে এলওয়াই দিয়ে বানাই ফেলবা আর কি, কিন্তু মিলে না, হ্যাঁ হ্যাঁ, না এলওয়াই দিয়ে অ্যাডভার্ব হয় না, এটা হচ্ছে ওটা বলছিলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্থক্য বোঝানোর জন্য। মনে করো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে আমরা কি বানাই? অ্যাডভার্ব হয়। মনে করো আমি যদি বলি হ্যাপি, হ্যাপিলি, পোলাইট, পোলাইটলি, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু যদি
নাউনের সাথে করে তখন অ্যাডজেক্টিভ হয়। ব্রাদার, ব্রাদারলি। হ্যাঁ, তারপরে কিন্তু কিছু কিছু এক্সেপশন তো আছে, মনে রাখবা। পৃথিবীতে কোনো স্ট্রাকচার পরিপূর্ণ না, শুধু একটা স্ট্রাকচার আছে পরিপূর্ণ, ওটা হচ্ছে কোনো পরিপূর্ণ স্ট্রাকচার নেই। ঠিক আছে, সবকিছুর এক্সেপশন থাকবে। ঠিক আছে, মনে করো, হ্যাঁ, মনে করো এই এই তাহলে হোম শব্দটা হচ্ছে নিজেই একবার। Set it to please. হ্যাঁ, তো এবং 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 হোম শব্দটা নিজে একবার হওয়ার কারণে হোমের আগে তো আমরা প্রিপোজিশন বসে নাই, গো টু হোম না হোম, হোম বলে না। আই গো স্কুল না আই গো টু স্কুল, কিন্তু আই গো টু হোম নাকি আই গো হোম, টু বসে না তো। কেন? দুইটা কারণ। আই গো টু অ্যাব্রড নাকি আই গো অ্যাব্রড, অ্যাব্রড বলো না। আই গো টু ঢাকা নাকি আই গো ঢাকা, আই গো টু ঢাকা। কিন্তু আই গো অ্যাব্রড নাকি আই গো টু অ্যাব্রড, আই গো অ্যাব্রড। হোম এবং অ্যাব্রড এই দুটো শব্দের আগে কি বসে না, টু বসে না। তুমি সহজে মনে রাখবা, বাড়িতে যখন যাই, বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে মনে করো তুমি এখানে শহরে থাকো, ইউনিভার্সিটি ক্যাম্পাসে হলে থাকো, বাড়িতে গেছো, ব্যাগ নিছো, তারপরে কিছু ফ্রুট কিনছো, আলাদা একটা শপিং ব্যাগ আছে, এই সেই। এখন তুমি বাড়িতে পৌঁছার সাথে সাথে ব্যাগ একদিকে ফেলে দিছো, জুতা ওইদিকে মেলা মারছো, শপিং ব্যাগ আরেকজনে নিয়ে ফেলছে, তুমি দৌড়ে গিয়ে মারে ধরছো, এরকম না? মানে বাড়িতে যাওয়ার সময় আমাদের অপেক্ষা হয় না, এই জন্য টু বাদ দিয়ে তাড়াতাড়ি হোম, গো হোম। টু দিয়ে এখানে মাঝখানে পর্দা দেওয়ার দরকার নাই, বাড়ি কাঙ্ক্ষিত জায়গা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যাব্রোডের আগে কেন টু বসে না? বিদেশে যাচ্ছি না, ওখানে আমি কাউকে চিনি, অপরিচিত না, তো অপরিচিত জায়গার মধ্যে টেনশনে টু বলি বলি না আর কি। বুঝছো? তাহলে বলো। হ্যাঁ, নার্ভাস হয়ে গেছি না, অনেক কথা ভুলে যাই। তাহলে গো অ্যাব্রড নাকি গো টু অ্যাব্রড, Go ahead. হুম, গো হোম নাকি গো টু হোম, Go home. গো হোম। এটা এই কথাটা এক্সট্রা কথা হলো, ও এমসিকিউর জন্য লাগবে বলে কথাটা বললাম। আচ্ছা, তাহলে পরের শব্দ দেখো। এখানে এ, আমার কাছে মনে হচ্ছে এআই এর এখানে রিডিং এর ক্ষেত্রে কিছু শব্দ কিছু জায়গায় উলট পালট হয়ে গেছে। এই কথাটা আমি শুরু থেকে কয়েকবার করে মনে করে দিচ্ছি, তুমি যেন এখানে কোনো ভুল থাকলে আমাকে এটা যেন দোষ না দাও। এ দিয়ে জাস্ট টেক্সট কপি করে আনছি আমি। অপরচুনিটি, অপর, এটার জন্য আমাদেরকে কি করতে বলা হয়েছে? কঠিন আছে এটা, হোমও কঠিন দিছে, অপরচুনিটিও কঠিন দিছে, ঠিক না? সুবিধা, অপরচুনিটি মানে কি? সুবিধা না? আচ্ছা, তাহলে এটা কি কি করতে বলা হয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে অপরচুন। হ্যাঁ, তাহলে এখন তুমি এমনিতে স্বাভাবিকভাবে চিন্তা করো তো, তোমার অপরচুনিটি হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ কি হবে? এটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে তার ব্যবহারটা যথেষ্ট কম, তবু যদি অ্যাডজেক্টিভ ফরম্যাট বানাইতে হয়, এখানে একটা অ্যাডজেক্টিভ বানিয়ে দেওয়া হয়েছে, ইট ওয়াজ অ্যান অপরচুন টাইম। কিভাবে ব্যবহার করবা? তারপরে আসো ভ্যাক্স, এটা পারবা, এটা তোমরা এমসিকিউ তে পড়ছো। তারপরে হচ্ছে ডায়াসফোরা, এটাও সহজ, ডায়াসফোরিক। তাহলে দুইটাই কঠিন ছিল, অপরচুনিটি এবং হোম, বা এগুলো সহজ। আমি এখানে এগুলা নিয়ে লম্বা আলোচনা বা গ্রামার বা কথা লম্বা কথা উঠাচ্ছি না। এবার এই শব্দগুলো দেখো তো, যেন আমার ফেসিসটা আবার দেখলে তোমার কাছে সহজ লাগে। দেখি 4 নাম্বার, গিভ অ্যান অ্যান্টোনিম ফর ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, বিপরীত শব্দ। তাহলে নিউমিরাস মানে, আগে আগে অর্থ বলো। নাম্বার, নাম্বার, নিউমিরাস অর্থ কি? অসংখ্য। নিউমিরাস মানে কি? অসংখ্য। এই যে নাম্বার অফ এর যে অর্থ, নিউমিরাসেরও একই অর্থ, অসংখ্য, অনির্দিষ্ট, আনলিমিটেড নাম্বার। আচ্ছা, এখন এটার বিপরীত শব্দ কি হবে? লিমিটেড হবে না ফিউ হবে? দুইটাই। লিমিটেড শব্দটা জাস্ট ভাব প্রকাশ করে, কিন্তু অ্যাকচুয়াল বিপরীত শব্দ হচ্ছে কি? ফিউ। হ্যাঁ, তাহলে এটা এটা একেবারে কতিপয়। এটা ফিউ শব্দের বাংলা অর্থ কি বলো তো? ফিউ শব্দের বাংলা অর্থ ওরকম না। নাই। হ্যাঁ, এটার বাংলা অর্থ কি? নেই বললেই চলে।
এখন নেই বললেই চলে, এটা হচ্ছে পরিস্থিতিগত অর্থ। মনে করো আমি যদি বলি আই হ্যাভ ফিউ বুকস, আই হ্যাভ ফিউ, এটার অর্থ কি? আমার বই নাই। নেই বললেই চলে পরিস্থিতি। যেমন পরীক্ষায় অলরেডি আসছিল, তার এই এলাকায় বন্ধু নেই বললেই চলে, এটা অলরেডি পরীক্ষার প্রশ্ন। এটার অনুবাদ কোনটা? তার এই এলাকায় বন্ধু নেই বললেই চলে। এই বাংলাটার ইংরেজি নিচের কোন অপশনটা? তাহলে হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ, বলিও না যারা জানো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ সাম ফ্রেন্ডস, হি হ্যাজ, হি হ্যাজ সামওয়ান ফ্রেন্ডস, কোনটা হবে? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এবার আমি যদি বলি হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, না, আফিউ মানে হচ্ছে সাম। আফিউ মানে কি? সাম, অনেক বেশি না, অনেক বেশি মানে ফিউর বেশি অর্থ হচ্ছে মেনি, ফিউর বেশি অর্থ হচ্ছে কি? মেনি। তাহলে বলো ফিউ শব্দের আক্ষরিক অর্থ কি? নেই বললেই চলে। আচ্ছা, এরকম আলোচনা করলে তোমার কাছে শব্দগুলো সবসময়ের জন্য কাজে আসবে, আর এগুলো তো কাজের শব্দ। তাহলে নিউমিরাস মানে অসংখ্য, নিউমিরাস মানে কি? অসংখ্য। নিউমিরাসের একটা সমার্থক শব্দ বলছিলাম, বলো। আ নাম্বার অফ, আর নাম্বার অফ মানে যা, নিউমেরাস মানে তা, অসংখ্য, অনির্দিষ্ট সংখ্যায় বেশি। ফিউ মানে নেই বললেই চলে। আচ্ছা, ডিপারচার মানে কি? প্রস্থান, তাহলে অ্যারাইভাল, এটা সহজ, এটা নিয়ে তো কিছু বলার কিছু নেই। তারপরে হচ্ছে সিমিংলি, সিমিংলি মানে কি? আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে, এই মানে যা অসত্য, মানে আপাত দৃষ্টিতে এমন মনে হলেও আসলে বাস্তবতা অন্যরকম। বলি না, আপাত দৃষ্টিতে তাকে, আপাত দৃষ্টিতে তাকে সৎ মনে হলেও, আপাত দৃষ্টিতে তাকে দেখে ধনী মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাহলে আপাত দৃষ্টিতে কথাটা আমরা ওই 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 রকম পরিস্থিতি ব্যবহার করি। আচ্ছা, তাহলে সিমিংলি আর বাস্তবে, এখন বুঝছো? তাহলে অ্যাকচুয়ালি মানে কি? তাহলে আপাত দৃষ্টিতে কথাটা হচ্ছে মানে আপাত দৃষ্টিতে কথাটার একটা ইংরেজি আরেকটা বলবো, সিমিংলির ইংরেজি হচ্ছে হাইপোথেটিক্যালি। বলো, সিমিংলি মানে কি? হাইপোথেটিক্যালি। এটার আরো অর্থ হচ্ছে কন্ট্রারি টু ফ্যাক্ট। এখানে প্রশ্নের শব্দ চয়ন, প্রশ্ন করার ক্ষেত্রে শব্দ চয়নের জায়গায় কিন্তু লোকটা স্মার্টনেস এর প্রমাণ দিছে। যদি প্রশ্নটা সহজ করছে বলে আমরা তাকে পাগল বলছি। প্রশ্ন অনেক ক্ষেত্রে সহজ হয়েছে না, কিন্তু শব্দ চয়ন গুলা সুন্দর আছে। তাহলে বলো সিমিংলি মানে কি? বাংলা কি? আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মানে কি? অবাস্তব, বলো না, অবাস্তব। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? বাস্তব। এটা এটা নিয়ে বলার কিছু নেই, এনকারেজ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, ওইটা তো অবশ্যই। যদি কোনো কারণে ওরকম না পাও এবং অর্থটা চলে আসে, একেবারে নাম্বার কেটে দিবে ওরকম না, বেস্ট হচ্ছে ওই ফরম্যাটে দেওয়া। হুম। তারপরে আসো, এলিট মানে তো পারো, এলিট মানে কি? অভিজাত, এরিস্টোক্রেট, তাহলে কমন, অর্ডিনারি, পারছো? তার মানে এখানে এ কঠিন তেমন আসে নাই, কঠিন তেমন আসে নাই। যে দুইটা বেশি পরিচিত শব্দ ওই দুইটাই তোমার কাছে কঠিন হয়েছে, খেয়াল করো নাই? মানে তোমরা সিমিংলি এবং নিউমিরাস এই শব্দ দুইটা নিয়েই তো কনফিউশনে পড়ছো, যেগুলো বেশি পরিচিত শব্দ ওগুলোতেই কঠিন আছে। হ্যাঁ, এবার আসো, write briefly the main idea of the above text, add your comments, give suitable title to it, all within 100 words. আচ্ছা, এখন এখানে নাম্বারও ভাগ করে দিছি, দেখো। একটা প্রথমে লিখবো কি? মেইন আইডিয়া, এটার জন্য কয় নাম্বার? অল্প একটু লেখা। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে কমেন্ট দিব, কমেন্টের জন্য কত? আর একটা শিরোনাম দিব, কারণ একটা টাইটেল, এই দেখো একটা, একটা টাইটেল লিখবো, কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এখানে না একটু সময় দিতে হয়, এবং এখানে এআই এর কাজ হচ্ছে এটা
এই যে এর কাজ কতটুকু হয়েছে আমরা একটু নিজেরা পড়ে দেখবো, কারণ আমরা তো প্যাসেজটাই পড়ছি, আমাদের কাছে আমরা জাজ করতে পারবো এর কোয়ালিটি। The text primarily discuss brain drain, where skilled individuals leave their home countries, creating a vicious circle that hinders development. ভালো লিখছে তো, ভালো লিখছে না, কোনো কিছু কপি করে নাই তো, অ্যাবসলিউটলি নতুন সেন্টেন্স দিয়ে এবং ইজিলি কথাটা চলে আসছে, তার মানে আই সবসময় ভুল করছে না। দেখো এবার, it impacts economic growth and innovation. Innovation মানে উদ্ভাবন, exactly, particularly in developing nations. While remittances offer minor benefits, the core message highlights the critical need uh, for policies that create domestic opportunities to retain talent and reverse this trend. আচ্ছা, ভালোই লিখছে, একেবারে অ্যাবসলিউটলি ভালো লিখছে, অ্যাবসলিউটলি ভালো লিখছে, মূল কথাটা তুলে আনছে। নিচের প্যারাটা আবার খেয়াল করো, প্রথম প্যারাটা সহজে বুঝে গেছো, আবার বলি, দ্য টেক্সট, এই মানে একটা প্যাসেজ আমরা এখন সময় দিয়ে দেখলাম, এখান থেকে একটা মেইন এরিয়া আছে কিভাবে লিখছে এটা দেখাটা, সময় দেওয়াটা অহেতুক না, এটা তোমার ব্রেনের মধ্যে আরেকটা কাজ করার জন্য সাপোর্ট দিবে, এই জন্য দেখা ভালো, দেখা ভালো, সময় দেওয়াটা ভালো। দেখি বলো, দ্য টেক্সট প্রাইমারিলি, উত্তরটা কিভাবে শুরু করছে, এখানে শিক্ষা আছে তো, এই কথার কথা জাস্ট তুমি ভাষা ভাষা কোনো কিছু দেখিও না, সিরিয়াস হও। আমাদেরকে বলা হচ্ছে কি, উপরে যে প্যাসেজটা পড়লাম ওই প্রসেসের মধ্যে তুমি খেয়াল করছো, ওখানে দুই একটা শব্দ আমি নিজেও বলছি, তুমি ডিকশনারিতে দেখো, দেখে দেখো, এরকম দুই একটা শব্দ না, 5-7টা শব্দ, 10টা শব্দ না জানলেও তুমি পেজেস থেকে অ্যান্সার করতে পারবা। সব শব্দ সবাই পারবে না, বুঝছো কিনা, এরকম অপরিচিত কয়েকটা শব্দ থাকা আর একটা শব্দ না পারা, এটাকে তুমি দোষের, তুমি কিছুই পারো না এমন মনে করার কোনো কারণ নাই, এটা আমার ভাষা না। এখানে আমরা সবসময় এরকম ফেস করতে পারি, ওটাকে আমরা কন্টেক্সচুয়াল মিনিং, পরিস্থিতি দেখে আমাদের এরকম ফেস করতে হবে, বুঝতে পারছি। এই জন্য ডোন্ট টেক ইট আদারওয়াইজ এন্ড ডোন্ট বি নার্ভাস। তাহলে বলো, প্রশ্নটা কি, আমরা কি লিখতে যাচ্ছি এখন, মেইন এরিয়া, তাহলে মেইন এরিয়া কোয়েশ্চেনটার অ্যান্সারটা কিভাবে শুরু করব, দ্য টেক্সট অথবা দ্য প্যাসেজ, দ্য টেক্সট অথবা দ্য প্যাসেজ প্রাইমারিলি ডিসকাস, কারণ আমাদেরকে মেইন আইডিয়া বলছে, কথা বুঝছো। এখানে তুমি বৈচিত্র্য আনবা কিভাবে কিভাবে, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কি লিখতে পারি, দ্য প্যাসেজ, প্রাইমারিলি জায়গায় আমরা কি লিখতে পারি, বলো কি লিখতে পারি, মেইনলি। ডিসকাসের জায়গায় আমরা কি লিখতে পারি, বলো, ডিসপ্লেস, হ্যাঁ, তারপরে আর কি লিখতে পারি, হ্যাঁ বলো না, শো, আর কি লিখতে পারি, আর কি লিখতে পারি, শোস লিখলে, হ্যাঁ, ডিসকাসেস, তাহলে আমরা শোস লিখবো, হ্যাঁ বলো, লুকস এট, স্মার্ট ওয়ান, স্মার্ট ওয়ান। এখানে আমি সময় দেওয়ার, এই এই কথাটা ইম্পর্টেন্ট। তুমি কি জানো, বেশিরভাগ প্রার্থী এই কথাটা ছাড়াই লিখবে, অথচ ইন্টারন্যাশনালি একটা প্রসেস আছে, এই ধরনের কথাকে এভাবে শুরু করতে হয়। তাহলে আজকে শিখে যাচ্ছি, হ্যাঁ, তাহলে ভ্যারাইটি গুলো কিভাবে আনবো, দ্য রাইটার, দ্য রাইটার মেইনলি ডিসকাসড, দ্য রাইটার, the writer in the passage focused particularly on, এভাবে আমরা কোনো কথা বৈচিত্র্য দানা লিখতে পারো না, ঠিক এই কথাটাকে আমি ভিন্নভাবে বলছি, ঠিক এই কথাটাকে আমরা অন্য, আবার আমি কি বলছি, লাস্টে কি বলছি বলতো, the writer in the passage particularly focused, সুন্দর না, অথবা the passage mainly looks at, looks at, look at শব্দের অর্থ হচ্ছে তাকানো, এখানে হচ্ছে দেখা যাক, দৃষ্টিপাত করা যাক, দৃষ্টিপাত করেছে, এই টাইপের অর্থ। এই ব্যাপারটা, এই কথাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা কথাটা শুরু করব। পরের কথাটা ও ভালো লিখছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ব্রেন ড্রেন হোয়ার স্কিলস ইন্ডিভিজুয়ালস লিভ দেয়ার হোম কান্ট্রিজ ক্রিয়েটিং আ ভিসিয়াস সার্কেল। তাহলে ভিসিয়াস সার্কেল এই কথা ওখানে আছে, ওখান থেকে এনেছে, কিন্তু ব্যবহারটা এমন
সুন্দরভাবে করেছে, এটাকে আমরা কপি করেছি বলে ভাবে দেখা যাচ্ছে না। That hinders development. It impacts economic growth and innovation, particularly in developing nations. আচ্ছা গেল, ইভেন মাঝখানে আমি যদি লিখতাম মানে এই কথাগুলো লিখতাম না, কারণ দরকার নেই। মানে মেইন এরিয়া লেখার সময় মানে পার্টিকুলার একটা জায়গাকে এরকম করার দরকার নেই। তো মনে করো এইটা, ইট ইম্প্যাক্টস ইকোনমিক গ্রোথ। আচ্ছা এটা কই, হ্যাঁ particularly developing nations। আচ্ছা, while while remittance offer minor benefits, এখান থেকে আমার দেশের মানুষ যদি বিদেশে চলে যায় কিছু কিছু রেমিটেন্স পাচ্ছি, এটা কিছুটা বেনিফিট পাচ্ছি আমরা, এটা মাইনর বেনিফিটস। দ্য কোর মেসেজ হাইলাইটস দ্য ক্রিটিক্যাল নিড ফর পলিসিস। দেখছো, শেষ থেকে নিয়ে আসছে কথা, শুরুর দিকে ব্রেন ড্রেনের কথাটা আনার পরে পেসেজটাকে কনসাইজ করার জন্য, মেইন কথাটা তোলার জন্য কোথায় চলে গেছে, শেষ প্যারায়। এখানে শিক্ষা আছে, শিক্ষাটা হচ্ছে যখন মেইন এরিয়া লিখবো, তুমি যদি মেইন এরিয়া লিখার জন্য পেসেজের মধ্যে 15টা প্যারা আছে, সব প্যারা থেকে কথা তুলো, অনেক কথা আসে যাবে না? এত কথা কি লিখা যাবে না। মেইন এরিয়া লিখার সময় আমরা দুটি জায়গায় সাঁতার কাটবো। কয় জায়গায়? 2 জায়গায়। প্রথম প্যারায়, শেষ প্যারায়। এখানে শিক্ষা আছে তো, প্রথম প্যারায় শেষ প্যারায়। তুমি খেয়াল করো, ডিসিশনটা নিয়েছে শেষ থেকে, স্টার্টিংটা করছে শুরু থেকে, মাঝখানে একটা কথাও কিন্তু আনছে। এটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে করে ইম্প্যাক্ট করে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলা, এই কথাটা মাঝখান থেকে আনছে। এভাবে আমরা একটা প্যাসেজ থেকে আনতে পারি, এবং ইভেন এটা সামারিও বটে, সামারি লেখার একটা প্রসেসও বটে। আচ্ছা, তাহলে এবার আসো কমেন্ট গুলা কি আসছে। কমেন্ট লিখতে হবে কোত্থেকে? নিজে থেকে কমেন্ট লিখতে হবে। দেখি বলো তো কমেন্ট। দ্য প্যাসেজ ক্লিয়ারলি, এখানেও একটা মেনশনেবল জায়গা আছে। কমেন্টটা আমরা কিভাবে লিখবো, কমেন্ট লেখা শুরু করবো কিভাবে? দ্য প্যাসেজ ক্লিয়ারলি আর্টিকুলেট মানে ডিজাইন করেছে, সাজিয়েছে। আচ্ছা, the adverse effect of brain drain, emphasizing itself, কি লিখছে? Perpetuating nature। আচ্ছা, it highlights the challenges for policymakers and implies that proactive strategies are essential for national progress। আচ্ছা, এখানে একটু করে কপি হয়েছি, আমার কাছে মনে হচ্ছে না যে মানে ইয়া করছে, কারণ হচ্ছে এই টাইপের কথা এখানে আছে, এই কথাটাকে রিভার্স করে লিখছে এখানে, বুঝতে পারো নাই? দেখো, ক্লিয়ারলি আর্টিকুলেটস দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ব্রেন ড্রেন, এবং এমফাসাইজিং, তারপরে হচ্ছে হাইলাইটিং চ্যালেঞ্জেস ফর পলিসি মেকার্স। তাহলে এই যে দেখো, প্রথম বাক্যটা এখানে, প্রথম দুইটা বাক্য আর শেষ বাক্য, এই কথাটাকেই জাস্ট রিভার্স করে লিখছি, ঠিক না? এই জায়গায় এটা পছন্দ হয়নি, তুমি এখানে আরো কথা লিখতে পারতা। এটা এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে কি কমেন্ট। কমেন্ট মানে মন্তব্য, তোমার মতো করে। এবং এখানে 7 নাম্বারের জন্য এখানে তুমি 4, 5টা, 6টা সেন্টেন্স লিখতে পারো বেসড অন দ্যাট পার্টিকুলার প্যাসেজ। আচ্ছা, তারপরে টাইটেলটা কিভাবে করছে দেখো। টাইটেলটা brain drain a vicious circle and the imperative for talent, কি লিখছে? রিটেনশন। এটাও পছন্দ হয় নাই। তাহলে এখানে এত জটিলতায় না গিয়ে আরো সিম্পলি আমরা এই শিরোনামটা লিখতে পারি। দেখি, তোমরা বলো তো শিরোনাম, একজন বলো, জরিনা বলো। মানে উপরে যে প্যাসেজটা পড়ছি, এটার জন্য তোমার মতে কি ধরনের শিরোনাম হতে পারে? যদি বাংলায় বলো, পারবে না? বলবি তুমি বলো। হ্যাঁ, দেখাছিলাম তো, কি কি দেখাছিলাম ওটা বলো। না, শিরোনাম তো ওটা তো কপি বলতে ডাইরেক্ট হুবহু কোনো সেন্টেন্সকে দেখে দেখে লিখে দিব না, কিন্তু যদি কোনো চেঞ্জ করে, যেমন বিসিএস সার্কেল শব্দটা এখানে আসছে কিন্তু সুন্দরভাবে আসছে, আবার হতে পারে কোনো নাম নাম তো
কপি না করলে হবে না। মনে করো এই প্যাসেজটা ব্রেন ড্রেন না হয়ে এই প্যাসেজটা মনে করো নেলসন ম্যান্ডেলার জীবনী আসছে, তো নেলসন ম্যান্ডেলার নামটা আমি লিখলে এটা কি কপি হবে? কথা হচ্ছে কিনা? কপি মানে ওরকম না, কপি মানে হুবহু দেখে দেখে লিখা। এবার বলো আর কারো হ্যাঁ বিষয়টাকে তুলে ধরছি আর কি, একজন হুম দেশের জন্য সেটি মানে একটা ইফেক্ট দেখাইছে হুম বিশেষ করে আর কারো কোনো মতামত? স্যার ব্রেন কাজ করে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রিজ এর উপর কি বেশি ফোকাস করা হয়েছে? কারণ এখানে তো ব্রেন ড্রেনের সংজ্ঞাটা দিতে গিয়ে ব্রিটিশের কথাটা উল্লেখ আসছে। এখানে ব্রিটিশ কাউন্সিলের যে একটা সংজ্ঞা দিচ্ছে এই সংজ্ঞাটাকে ফোকাস করা হচ্ছে হুম ব্রিটিশদের কথা। হ্যাঁ, এখন ডেভেলপিং নেশন গুলার কথা আসছে, তো ওই জায়গায় কেন ফোকাস করতেছ? আর একটু ইউনিভার্সালাইজ করো। না, এখানে আমি বলি শিরোনাম হতে হবে এমন একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা টোটাল বক্তব্যকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। শিরোনাম হবে এমন একটা বক্তব্য যে বক্তব্যটা টোটাল প্যাসেজকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। তুমি আংশিক বা পার্শিয়াল কোন স্টেটমেন্টকে যদি শিরোনাম হিসেবে আনো, তাহলে ওটা কি হবে না, শিরোনাম হিসেবে গ্রহণযোগ্য হবে, নিবে, নাম্বার তো দিবে না। কথা বুঝছো কিনা? তো এখন তোমরা যেগুলো বলছো এগুলো ভুল না, এগুলো অ্যাবসলিউটলি ট্রু। মানে আর কোনো বৈচিত্র্যতা পাচ্ছি কিনা দেখতে চাচ্ছি আমি। কথা বুঝছো? তাহলে আমাদের শিরোনাম হবে ব্রেন ড্রেন, ঠিক আছে? আর কার্ডস ফর ডেভেলপিং নেশনস, আর কার্ডস ফর ডেভেলপ, সবাই একই রকম কথাই বলছো, জাস্ট আমি একটু ছোট করে বললাম। আর কার্ডস, কার্ডস মানে কি? অভিশাপ। ডেভেলপিং নেশনস। আচ্ছা, তাহলে এইটুকুই আমরা দেখলাম। এখানে আর বাকি প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর ক্ষেত্রে উত্তর এআই এর উত্তর অত ভালো হবে না, এই জন্য সবকিছুর ক্ষেত্রে এআই এর কাছে নির্ভরশীল হওয়ার মতো জায়গায় এআই এখনো আসে নাই। আমরা তাহলে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন দেখলাম। আমি পরিকল্পনা দিচ্ছি পরের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব এবং তোমাদের গ্রুপের ক্ষেত্রে কি করব। তাহলে এটা হচ্ছে তোমাদের এই একটা ওভারঅল কোর্স প্ল্যানের ওভারঅল একটা পেজ। এটা কি সবার কাছে আছে? এখানে ইংলিশটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এখন তো অনেকেই আছে, এই জন্য আমরা চাচ্ছি একটা গ্রুপ করে ফেলা, যাতে কি মাস কিছু যদি আপনি স্টার্টিং করেন আপনাকে অ্যাক্টিভ করে অটোমেটিক। স্পোকেনের জন্য গ্রুপ না তো, গ্রুপ হবে হচ্ছে সবকিছু পড়ার জন্য। স্পোকেন হবে ক্লাসে, কারণ স্পোকেনে উনি গ্রুপে সময় ওরকম করবে না, উনি বয়স্ক মানুষ না। ডাইরেক্ট রেগুলার ক্লাসে, না হলে তো গুরুত্ব থাকবে না। না হলে তোমার কাছে মনে হবে যে এটা এক্সট্রা, এটা কি, একেবারে সরাসরি মেইন ক্লাসের সময়েই এটাকে সিরিয়াস করে পড়তে হবে, তাহলে পরে এটা তুমি শিখতে পারবে। টিচার কাজ দিবে, টিচার ওভাবে পড়াবে। বলো, কোনো মতামত থাকলে বলো, সমস্যা নেই। তোমরা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাচ। হ্যাঁ আর ওয়ার্ক যে বলছেন ওখানে তো মানে যারা প্রপারলি করতে চায় তাদেরকে নিয়ে গঠিত। যেমন আমি এর আগে একটা গ্রুপ করছিলাম 40 জনের, ওখান থেকে আমি বেছে বেছে 10 জনকে নিয়েছি, ওদেরকে নিয়ে মানে বরাবরই দেখে 49 এর বেসদেরকে নিয়ে একটা গ্রুপ আছে অলরেডি আমার, কিন্তু মানে বেসিকদেরকে নিয়ে বেসিক কি অত চাপ দেওয়া যাবে না। ইভেন বেসিককে চাপ দিলে ঝরে যাবে। আমি চাই, আমি সবচেয়ে ভয় পাই ঝরে যাওয়াটা। বেসিকের ক্ষেত্রে মনে করো আমি রুকসানাকে বললাম প্রতি সপ্তাহে না বসো, প্রতি সপ্তাহে বসলে চাপ অনুভব করতে পারে। ওদেরকে 15 দিনের কাজ দাও, মাসে 2বার বসো, কিন্তু 15 দিনের জন্য একটা কাজ দিয়ে দেবে। যেমন আমাদের ইয়ে আছে, এটা যেমন একটা কোর্সের প্ল্যান, আমার কাছে একটা প্ল্যান করা আছে, এটা রুকসানার কাছে আছে, অফিসেও থাকবে। ওটা হচ্ছে 1 বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। 52 সপ্তাহের একটা ওয়ার্ক প্ল্যান আছে। ও হচ্ছে ওটা নিয়ে কাজ করে, মানে অপরিকল্পিত কাজ না তো, আসলাম আমরা আন্দাজ দিলাম ওরকম না। উইক 1, উইক 2, উইক 3 তে 52 সপ্তাহ আমরা 1 বছরে শেষ না করে প্রতি সপ্তাহে, তাহলে 2 বছর কালাম, আমাদের তো 2 বছর সময় আছে। বুঝছো কিনা? মানে 1 সপ্তাহের কাজকে 2 সপ্তাহ নিয়ে মিলে আস্তে আস্তে করবো। 49 এর জন্য কি জেনারেলের জন্য নাকি সাবজেক্টিভ? জেনারেলের জন্য একটা ডাইজেস্ট পড়ো, লেকচারের একটা ডাইজেস্ট আসছে, অনেক ভালো, শুধু ভালো না,
হ্যাঁ, মানে Versus না। অন্যরা তো 49-এর জন্য এরকম আলাদা ডাইজেস্ট তেমন বাজারে আসে নাই। এটা এটা কালকে সামির স্যারকে যখন দেখাইছি, স্যার বলতেছে ও সাম একটা বই হয়েছে। তারপরে স্যার যখন প্রশংসা করছে তখন আমি খুলে দেখলাম যে আসলে অনেক ভালো হয়েছে। অফিসে, তো কালকে হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে। অফিস থেকে নিবা, বাজার থেকে কম পাবা। অফিসেও আছে, অফিসে আছে, এখন আছে কিনা আমি জানি না, অবশ্যই জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আর সাবজেক্টিভের জন্য তোমার কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স এখানে ক্লাস হবে তো? আর ক্লাস হবে আমার অনলাইনে করবা? অনলাইনে পড়া যায়। তারপর স্যার ক্লাসের বাইরে তো পড়তে হবে। এখন কালকে আমার কাছে রাষ্ট্রবিজ্ঞানের বই আসবে, ইয়ার থেকে দিগদর্শনের একটা বই। ওরা ওটা আসলে ওটা দেখে ভালো হলে তোমাকে বলবো, আর যদি না হয় তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি আমাদের যে শীট গুলা দিব ওগুলো তোমাকে হেল্প করবো। কিন্তু আমার রেজাল্টগুলো ভালো আছে। হুম। না, আমাদের শীট গুলা কাজে আসবে কেন, কারণ ওখানে তো এমসিকিউ আছে। প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ গুলো দেখে নিলেই বুঝবা যে প্রশ্ন এগুলোই আসবে। স্পেশাল কোর্স তো আসলে এটা ইতিহাসে প্রথম এই টাইপের, তো কখনো বিসিএস আসে নাই। এই এখন অনলাইনে কেউ থাকলে প্রশ্ন করলে করতে পারো। এ- এই জন্য তেমন মডেল টেস্ট নাই, আবার এটার জন্য বড় করে বই বের করলে এটা পোষাবে না যারা বই বের করবে। এটাই আমরা এমনিতে আমরা মডেল টেস্টও নিব তো সাবজেক্টিভের। স্যার আমরা কোর্স প্ল্যান কিভাবে পাবো? কোর্স প্ল্যান, এই শাওন, কোর্স প্ল্যানটা দিয়ে দিও। অনলাইনে একজন কোর্স প্ল্যান পাই নাই নাকি? এটা হ্যাঁ, আচ্ছা আছে, হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়ে দিতে বলছি। হ্যাঁ, বেসিক বেসিক। আর স্পোকেন নিয়ে কি কথা? জি, না না, এটা তো এখানকার অংশ। এখানে স্পোকেনের জন্য, না না, এখানে যে বানান ভুল লিখছে। এখানে 4টা পার্ট। এটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে রিডিং, এটা হচ্ছে রাইটিং, এটা হচ্ছে স্পিকিং। এখানে শিডিউল ক্লাস আছে তো। আচ্ছা, এটা এমনি জাস্ট কিছু ক্লাস এরকম আর কি। এটার জন্য এই কোর্স প্ল্যানের ক্ষেত্রে তোমাদের তো অনেক দরকার, এটা বিজ্ঞান, আন্তর্জাতিক, বাংলাদেশ এগুলোর জন্য এই জিনিসটা দরকার। ইংলিশের জন্য দরকার না, কারণ ইংলিশে আমি তোমাদেরকে বই লিখছি, ক্যাটালগ ক্যাটালগ কেউ নিছো? তারপরে হচ্ছে ক্লিপস টুফেল আছে না তোমাদের? টুফেল বইটা ধরে পড়াবো তো একদিন, 2টা 3টা ক্লাস। আর এখানে অনেক কম ক্লাস দেখানো হয়েছে, কিন্তু আসলে তো আমরা অনেক বেশি ক্লাস নিব। বিশেষ করে ইংলিশে ক্লাস হবে অন্যান্য সাবজেক্টের 3 গুণ। এখানে আজকেরটা তো আসলে ক্লাস না, আমি জাস্ট একটা দেখালাম, দেখলাম একটা প্রশ্ন কি আসছে, কিছু কথাবার্তা বললাম। তোমরাও যেহেতু পার্টিসিপেটরি ছিল, তোমরা তোমরা এই জন্য তোমাদের বিরক্ত লাগে নাই। কিন্তু যখন একটা ফর্মাল ক্লাস নিব, আমি একটা টপিকের উপরে গোছানো একটা প্রেজেন্টেশন দিব না, অনেক ক্লাস আছে। তারপরে স্পোকেন এখানে আছে। তুমি স্পোকেনের বেশি ক্লাস লাগবে এরকম না, কারণ স্পোকেনের তো আমরা একটা প্রেজেন্টেশন টাইপের বিষয় নিয়ে কাজ করব। হুম। তারপরে 49-এর তো আর কেউ নাই, 49 দিতে পারো এরকম আর তুমি তুমি পারো না? তো 49-এর ক্লাস গুলো করতেছো না আলাদা করে, মানে ডাবল করতেছো আর কি। ভালো, ঠিক আছে, উপকৃত হচ্ছ। মানে বেসিকের কাজগুলো তো সম্পূর্ণ রিটেন। আচ্ছা, অন্যান্য স্যাররাও কি এভাবে মানে রাইটিং রিটেন গুলা নিয়ে কাজ করাচ্ছে তো না? বিশেষ করে ম্যাথ গুলা লিখে লিখে করাচ্ছে না? ম্যাথ কোন স্যার নিচ্ছে এখন? কোন স্যার ওই ভালো আসলে, ওনার কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক না? নাকি ভিন্ন কোনো চাওয়া আছে তোমাদের? অনেক হার্ড হার্ড দেখছিলাম আর কি। আমি যখন ওই ভাইয়ের সাথে বসি তখন ওনাদের প্রিপারেশন আচ্ছা, তোমাদেরকে আমরা একটা কাজ করতে পারি, সরাসরি রিটেনের সিলেবাস যেটা আছে না, তো এত শুরুতে যদি আমি রিটেনের দিই, এখানে অনেকে এগুলা বয়ে পুরা বেসিক কোর্স না বিসিএস সহ ছেড়ে চলে যাবে। বুঝলে, এত কঠিন এগুলোতে আমার ভবিষ্যৎ নাই। এই জন্য তোমরা বেসিকটা করতে করতে ওই যে মানে 9-10-এর বইটা করতে করতে যখন মনে করো অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস হবে, তখন লাভলু স্যারকে দিয়ে হায়ার ম্যাথের ক্লাসগুলো দিব। কথা বুঝছো? মানে এখানে এত এত মানে উন্নত মানের মানুষ আছে ম্যাথের, আমাদের সামি স্যারও আছে।
এগুলো নিয়ে তোমার কোনো টেনশন নেই। লাভলু স্যারের সাথে কালকে কথা হয়েছে, আমরা অলরেডি 47 প্রিলি হওয়ার আগেই ম্যাথ ইংলিশের রিটেনের আলাদা ব্যাচ শুরু করে দিচ্ছি। মানে ওখানে তো অনেকগুলো স্টুডেন্ট হয়েছে, তোমরা রিটেন মানে এখন যে স্পেশাল ম্যাথের যেটাই কালকে একটা ক্লাস অলরেডি পাবলিক করে দিয়েছি, একটা ক্লাস দেখিও তোমরা। হাই লেভেলের স্যার অবশ্যই এটা। ইয়ার ক্লাস করছো প্রাণ বিজ্ঞানে? ভালো করেছে না? স্যার হ্যাঁ, মানে ওই আর স্যার সবাই দিবে না, তো এই জন্য কৌশল করে আমরা মাহবুবকে নিয়ে আসছি। মাহবুব অনেক পরিশ্রম করছে, শীটটাও নিজে বানাইছি। হ্যাঁ, শীটও ভালো হয়েছে, স্যারও ভালো পড়াইছে নাকি, স্যার স্টুডেন্ট আমাদেরকে মেসেজ দিতে রীতিমতো, কিছু কিছু সাবজেক্টে রীতিমতো গালি দিচ্ছে। স্টুডেন্টদের এক্সপেকটেশন হচ্ছে ওকে আমি প্রতিদিন ক্লাস নিব। মানে কিছু স্টুডেন্ট কমন সেন্সের ঘাটতি আছে না। আমার 22টা সাবজেক্ট আর সব স্পেশাল বিসিএস এ সে সবগুলা মানে ক্লাস 6-7 এর স্টুডেন্টদের মধ্যে তাকে আমি অনেকগুলা ক্লাস দিয়ে পড়াবো, ভর্তিছে 1000 টাকা দিয়ে। মানে এই ফোনের মিনিমাম একটা কাণ্ড জ্ঞান নাই, ঠিক না? অনলাইনে 1000 টাকা দিয়ে সাবজেক্টিভ ক্লাস করার জন্য সে ভর্তি হয়ে সে ক্লাস চাচ্ছে, প্রতিদিন ক্লাস করবে এবং সে মেসেজ দিচ্ছে, মেসেজের মেসেজ। কাণ্ড জ্ঞানের অভাব আছে না? তাকে যদি আমি একটা ক্লাসও দিই, এই স্যারের সাথে 1000 টাকা দিয়ে সে দেখা করে, এই স্যারের একটা ক্লাস পাওয়ার এবিলিটি রাখে না আসলে সে, এবং এই সে কোনোদিন চাকরি পাবে না। মানে যে সরাসরি আমার নাম্বার কালেক্ট করে আমাকে মেসেজ দিয়ে এরকম প্রতিদিন ক্লাস দিচ্ছে না কেন এটা বলছে, সে চাকরি পাবে না। লিখে রাখো। যে যে যার উন্নতি আছে তার মধ্যে নম্রতাও থাকে, কমন সেন্সও থাকে। কথা বুঝছো? কমন সেন্স থাকে। আর শিক্ষাকে তুমি টাকা দিয়ে গুনতেছো, আর যে শিক্ষাকে টাকা দিয়ে গুনে, তুমি যত টাকাই দাও, তুমি 10 লাখ টাকা দিছো আর কি, আমার একদিনের শিক্ষার মূল্য কি হবে এটা? তুমি এটাকে বইয়ের শব্দের সাথে আবদ্ধ করে রাখতেছো কেন? শিক্ষাকে যে মূল্য দিয়ে গুনে, এর 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 সবকিছু আসবে, এর শিক্ষা কখনো আসবে না। মন থেকে খারাপ লাগতেছে। আর আমরা তো প্রফেশনাল শিক্ষক, এটা আর কি। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমি এক্সপেক্ট করে নাই তোমরা ক্লাসে এতজন মানুষ আসবা। অনেক মাশাআল্লাহ উপস্থিতি ভালো ছিল, কিন্তু একটা গ্যাপও আছে। গ্যাপ হচ্ছে ফার্স্ট টায়ারের স্টুডেন্টদের মধ্যে শুধু ও আছে, ও আছে, তুমিও আছো। মেয়েদের মধ্যে একটা মাইয়াও নেই। তুমি আগে আগে থেকে করছো? তোমাকে তো আমি চিনিও না, মনে মাস্ক পরে থাকতাম মনে হয় ফার্স্ট টায়ারে। আমার ক্লাস যখন করতে থাকবা একাধিক, তখন তুমি বুঝবা যে কিরে স্যার এই ক্লাসগুলো তো মনে হয় কখনো করাই নাই। আমি একই ক্লাস আবার করাবো, কিন্তু ভিন্ন আদলে, ভিন্ন ভিন্ন মেটেরিয়ালে। এই জন্য তুমি আমার একই টপিকের উপরে যদি 10টা ক্লাসও করো, তুমি উপকৃত হবো, কারণ আমি মেটেরিয়ালটা চেঞ্জ করে ফেলবো তো। আর আমি বেসিকে ক্লাস প্রস্তুতি নিয়ে আসি, এটা তুমি আগে যারা ক্লাস করে তারা জানো। আমি স্লাইডটা তৈরি করে আসা মানে আমি প্রস্তুতি নিছি না, নিছি তো। এমন এমন ট্রান্সলেশনাল ক্লাস দিছি যেগুলো প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা পার্ট নিয়ে ভেবে ভেবে লিখে লিখে আমি ক্লাসগুলো নিছি। তো সুতরাং আশা করি ক্লাসগুলোতে অনেক উপকৃত হবা। এটার জন্য আমি প্রস্তুতি নিই নাই, আমি জাস্ট প্রশ্নটা আনছি এবং প্রশ্নটা এআই থেকে কপি করে বসাইছি। এআই কিছু ভুল ভাল করছে বলে ভুলটা এআই এর উপর, আমার উপর না। বুঝছো কিনা? দ্যাটস অল ফর দ্য টাইম। থ্যাংক ইউ। তোমাদের সাথে গ্রুপের ব্যাপারটা শাওন আমাকে মনে করে দিবা। এরা সবাই উচ্ছ্বসিত আছে মাশাআল্লাহ, আর সবার মধ্যে আগ্রহটা দেখা যাচ্ছে। মেয়েরা যেন তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফলাই না যাও, এই এই কামনা রইলো। ছেলেরা থাকবে, আমার ছেলেরা ছেলেদেরকে গুতো মারলেও থাকে, কোনো কোনো কারণে 2-3 মাস আসে না, আবারও আসবে। ছেলেরা কি করবে, সে আর কাজ তো নাই, উপায় নাই তো। তোমার তো কেরিয়ার লাগবেই, কিন্তু ও তো ভালো মিথ্যে ফসলা দাম এগুলো ফাইলে খাম শেষ, ঠিক না? এই জন্য তবু আশা করবো আর অনলাইনে হয়তো আর কোনো প্রশ্ন, কেউ কি আছে প্রশ্ন? আছেই তো একজন, অন্যরা তো সবাই লিভ নিয়ে ফেলছে। ঠিক আছে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম। হুম।